নিউটনিয়ান মেকানিক্সের লেকচার 12 শুরু করব। পূর্ববর্তী লেকচারে আমরা কেন্দ্রমুখী বলের প্রথম অংশটুকু দেখেছি। আমরা কেন্দ্রমুখী বলের দুইটা অংশে ভাগ করেছি। তো আজকে আমরা কেন্দ্রমুখী অংশের দ্বিতীয় যে কতগুলো ম্যাথ করার যে কনসেপ্ট থাকে সেই কনসেপ্টগুলো ক্লিয়ার হব। তাহলে আমরা শুরু করি আজকে। তাহলে প্রথমে আমি যেটা দিয়ে শুরু করতে চাইছি সেটা হচ্ছে একটা স্প্রিং এর ক্ষেত্রে কি কেন্দ্রমুখী বল, ঠিক আছে, একটা স্প্রিং, এটাকে আমরা নাম দিতে পারি স্প্রিং কনসেপ্ট। স্প্রিং কনসেপ্ট এটা এই লেকচারটা দেখার আগে কিন্তু আগের লেকচারটা তোমাদের দেখে আসতে হবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিতে পারো। স্প্রিং কনসেপ্ট, ঠিক আছে। তো আমাদের যে ম্যাথের যে টার্মটা সেটা হচ্ছে এরকম, এটা কোনো ম্যাথ না, একটা ম্যাথের আমি কনসেপ্ট বোঝাবো। ধরো এরকম একটা স্প্রিং আছে, তো স্প্রিংয়ে আমি একটা বস্তু ঝোলাবো। স্প্রিংয়ে আমি একটা বস্তু ঝোলানোর পর সেই স্প্রিংটাকে ঘোরানোর ট্রাই করব, আমার চারপাশে স্প্রিংটাকে ঘোরানোর ট্রাই করব, ঠিক আছে। ধরো স্প্রিংয়ে আমি একটা এরকম বস্তু অ্যাড করেছি, তো অ্যাড করার পর স্প্রিংটাকে আমি ঘোরাবো, ঠিক আছে। স্প্রিংটাকে ঘোরাবো, স্প্রিংটার স্প্রিং ধ্রুবক আমার দেওয়া আছে কে, স্প্রিংটার স্প্রিং ধ্রুবক আছে কে, ঠিক আছে, কে। এখন এই যে স্প্রিংটার যে দৈর্ঘ্য, এই স্প্রিংটার দৈর্ঘ্য হচ্ছে আমার এল। দেখো বলকটার দৈর্ঘ্য না, কিন্তু বলকটার দৈর্ঘ্য বাদে যে স্প্রিংয়ের যে শুধু স্প্রিংয়ের যে দৈর্ঘ্য আছে সেটা হচ্ছে এল, প্রসারণ ছাড়া এটা হচ্ছে স্প্রিংয়ের আদি দৈর্ঘ্যটা। আর এখানে যে তোমার বস্তুটা আছে এই বস্তুটার আমি ভর ধরলাম এম ভর, ঠিক আছে, এম ভর। এখন দেখো এই স্প্রিংটাকে যদি আমি একটা আনুভূমিক বৃত্তাকার পথে ঘোরানোর ট্রাই করি, স্প্রিংটাকে আমি যদি একটা আনুভূমিক বৃত্তাকার পথে ঘোরানোর ট্রাই করি তখন আসলে কেসটা কি হবে সেই কেসটা নিয়ে আমাদের আলোচ্য বিষয়, ঠিক আছে। দেখো ধরো স্প্রিংটাকে আমি একটা আনুভূমিক তলে ঘোরাবো। আশা করি তোমরা আনুভূমিক বৃত্তাকার পথ কি সেটা তোমরা অলরেডি জানো। এটা হচ্ছে আমার ধরো আনুভূমিক বৃত্তাকার তল, অর্থাৎ এই বৃত্তটা আনুভূমিক তলে অবস্থান করতেছে। তো এইখানে আমার ধরো স্প্রিংটা, ঠিক আছে, আর একটু বড় করে দিই। তাহলে স্প্রিংটা এটা হচ্ছে আদি অবস্থা, এখানে তোমার ঘুরতেছে না, এটা হচ্ছে ঘূর্ণন নাই এখানে। এই কেসে কিন্তু তোমাদের ঘূর্ণন নেই, ঘূর্ণন নেই। এখন কথা হচ্ছে আমি ঘোরাবো, ঘোরালে কি কি কেস হইতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো এখানে মনে করো তোমার আবার নতুন করে স্প্রিংটা অঙ্কন করি। এটা হচ্ছে আমার মনে করো বৃত্তের কেন্দ্র। তো এই কেন্দ্রকে কেন্দ্র করে স্প্রিংটাকে আমরা ঘোরাচ্ছি, ঠিক আছে। এখানে আমার কি ব্লকটা, আমি ব্লকটা এভাবে অঙ্কন করে দিই। তাহলে এটা হচ্ছে আমার ব্লক, এই ব্লকটাকে আমরা একটা স্প্রিং এর সাহায্যে এভাবে ঘোরাচ্ছি, বৃত্তাকার একটা আনুভূমিক বৃত্তাকার পথে এইভাবে ঘোরাচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা যদি বলি যে ভি বেগে ঘুরতেছে, এখানে ভি অর্থাৎ যদি আমি ধরি যে ওমেগা, ওমেগা কৌণিক বেগে ঘূর্ণায়মান, জিনিসটা এভাবে, এই যে তোমার যে স্প্রিংটা এভাবে ঘুরতেছে, আশা করি কৌণিক বেগ নিয়ে অনেক আলোচনা করেছি, তোমাদের এই জিনিসটা নিয়ে কনফিউশন থাকার কথা না। তো এইভাবে যখন একটা স্প্রিংয়ের প্রান্তে একটা বস্তু নিয়ে এভাবে ঘোরাবো তখন আমি ধরলাম যে সেটা ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরতেছে। তাহলে এর কেন্দ্রমুখী বল দেখো, এর এই দিক বরাবর একটা টান বল কাজ করবে, রাইট। আমি যেটা বললাম জিনিসটা একটু দেখো, এই দিক বরাবর এদিক বরাবর ওর একটা টান বল কাজ করতেছে, ঠিক আছে। এটা মনে হয় স্পষ্ট বোঝা যাচ্ছে না। এই যে এই দিক বরাবর মনে করো ওর কাজ করতেছে টান বল, ঠিক আছে, এই দিক বরাবর টান বল কাজ করতেছে, এটা হচ্ছে টি। তাহলে এই টান বলটা আসলে কিসের যোগান দেবে, কেন্দ্রমুখী বলের যোগান দেবে। অর্থাৎ এখানে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে টি হচ্ছে স্প্রিং এর ভর যেহেতু এম, তাহলে এম ওমেগা স্কয়ার, এম ওমেগা স্কয়ার আর এটা হচ্ছে কি টি হচ্ছে এফসি। যদি আমি এটা আর একটু একটা লাইন বাড়ানোর ট্রাই করি তো টি হচ্ছে এফসি, অর্থাৎ এখানে এই টেনশন ফোর্সটা তোমার কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। আর এফসি কে আমরা কি লিখতে পারি, এম ওমেগা স্কয়ার আর। এখন আরটা আসলে কি, আরটা হচ্ছে যে বৃত্তাকার পথে ঘুরতেছে তার ব্যাসার্ধ, অর্থাৎ এই পয়েন্ট থেকে আমার তোমার এই যে পয়েন্টটা আছে, তাহলে স্প্রিংটা তোমার একটা বস্তু নিয়ে ওমেগা কৌণিক বেগে যেহেতু ঘুরতেছে, এখানে টেনশন ফোর্স তোমার এফসি, এটা হচ্ছে ওমেগা স্কয়ার আর, আরটা হচ্ছে কতটুকু, আর হচ্ছে আমার এই যে এতটুকু, এই কেন্দ্র থেকে যতদূর পর্যন্ত ঘুরতেছে এখান থেকে তোমার এই যে এই দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে আমার কি, ঠিক আছে, এই দূরত্বটা হচ্ছে আমার আর, এটাকে আমি আর ধরে নিতে পারি, এটা হচ্ছে আর, এই দূরত্বটা হচ্ছে আমার আর। এখন দেখো এখানে যদি তোমার স্প্রিংটা, যদি তোমার আদি স্প্রিংটা এই জায়গায় থাকে,
এই জায়গায় যদি থাকে, আসলে টিটা কোথা থেকে আসতেছে? টি আসতেছে তোমার এফ এক্স, স্প্রিং বল আমরা জানি এফ এক্স, এফ এক্স হচ্ছে এম ওমেগা স্কয়ার আর। অর্থাৎ এখানে তোমার যে টান বলটা, অর্থাৎ স্প্রিংটা একটু বৃদ্ধি পাবে। দেখো জিনিসটা, যে যখন আমরা স্প্রিংটে একটা বস্তু ঝুলানোর পর এভাবে আনুভূমিক একটা তলে ঘোরাবো, তখন স্প্রিংটা স্বাভাবিকভাবেই একটু প্রসারিত হবে। এই প্রসারণটা যদি এক্স হয়, তো এই প্রসারণের কারণে কিন্তু এফ এক্স এখান থেকে তোমার কি, আচ্ছা এফ এক্স না, এটা তো কে এক্স হবে, ঠিক আছে, এটা হচ্ছে কে এক্স। তাহলে স্প্রিং বল তোমার কে এক্স, অর্থাৎ এক্স পরিমাণ যদি প্রসারিত হয়, স্বাভাবিকভাবে বৃত্তাকার পথে ঘোরানোর সময় যদি স্প্রিংটা একটু প্রসারিত হয়, তো সেক্ষেত্রে তোমার এই প্রসারণ থেকে স্প্রিং ধ্রুবক যদি কে হয়, কে এক্স একটা বল পাবো, সেই বলটা তোমার কেন্দ্রমুখী বলের যোগান দিবে। তাহলে এখানে দেখো এই এতটুকু আমি আগে বলেছি যে স্প্রিং এর স্বাভাবিক দৈর্ঘ্য হচ্ছে এতটুকু, এই যে এই এখান থেকে স্বাভাবিক দূরত্ব, সেটা হচ্ছে এটা হচ্ছে স্বাভাবিক দূরত্ব, এটা হচ্ছে এল, আর এতটুকু হচ্ছে তোমার প্রসারণ। তো আমি প্রসারণটাকে এক্স দ্বারা প্রকাশ করি। তাহলে এই যে এই এতটুকু হচ্ছে তোমার এক্স, ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রসারণ। তো এই প্রসারণটা হচ্ছে এক্স। তাহলে এখান থেকে আমি কে এক্স পেলাম, ঠিক আছে, কে এক্স। তাহলে কে এক্স ইকুয়াল দেখো এম ওমেগা স্কয়ার, এবার আর কি লেখা যায় দেখো তো, এম ওমেগা স্কয়ার আর। আর হচ্ছে দেখো স্প্রিং এর স্বাভাবিক দৈর্ঘ্য, এই যে এতটুকু হচ্ছে স্প্রিং এর স্বাভাবিক দৈর্ঘ্য, এই যে এই দৈর্ঘ্যটা হচ্ছে স্প্রিং এর স্বাভাবিক দৈর্ঘ্য। তো স্প্রিং এর স্বাভাবিক দৈর্ঘ্য হচ্ছে এল, স্প্রিং এর স্বাভাবিক দৈর্ঘ্য এল, আর সাথে একটু প্রসারণ হয়েছে এক্স। তারপর না এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা, অর্থাৎ যে আমাদের কাঙ্ক্ষিত দৈর্ঘ্য, এটা আমি বলতেছি যে বৃত্তাকার যে ব্যাসার্ধ, সেটা হচ্ছে আমার কি, দেখো তো এতটুকু হচ্ছে স্বাভাবিক দৈর্ঘ্য এল, তার সাথে এক্স পরিমাণ প্রসারণ হয়েছে, অর্থাৎ আর এর মানটা এখানে তোমার আসবে এল প্লাস এক্স। আশা করি তোমরা জিনিসটা বুঝেছো যে আসলে আর কোনটা, ঠিক আছে, আর হচ্ছে তোমার এল প্লাস এক্স, অর্থাৎ এল হচ্ছে স্প্রিং আর এই দৈর্ঘ্য, আর এক্স পরিমাণ প্রসারণ ঘটেছে। তাহলে এক্স পরিমাণ প্রসারণ ঘটলে ওর, তাহলে টোটাল যে দৈর্ঘ্যটা আসতেছে, বৃত্তের ব্যাসার্ধ যেটা আসতেছে, সেটা হচ্ছে এল প্লাস এক্স। আর এখানে কে এক্স হচ্ছে তোমার স্প্রিং ধ্রুবক, এক্স হচ্ছে স্প্রিং এর প্রসারণ। তাহলে এটা স্প্রিং কনসেপ্ট, আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। এখন আমরা কি কনিক্যাল পেন্ডুলাম পড়বো, কনিক্যাল পেন্ডুলাম, ঠিক আছে, আমাদের এখনকার টপিক হচ্ছে কনিক্যাল পেন্ডুলাম। কনিক্যাল পেন্ডুলাম, ঠিক আছে। তো কনিক্যাল পেন্ডুলাম বলতে আমি কি বোঝাচ্ছি, আমরা তো এমনিতে নর্মালি পেন্ডুলাম যেটা জানি, দোলন ঘড়ি, সেটা হচ্ছে এরকম একটা মনে করো বস্তু ঝুলন্ত অবস্থায় থাকে। তো এখান থেকে আমরা এত দূর পর্যন্ত বস্তুটাকে নিয়ে ছেড়ে দেব, তারপর এখানে আসবে, এখানে আসার পরে এখানে আসবে, এরকম কন্টিনিউয়াসলি এভাবে এদিক থেকে এদিক কি দোল খেতে থাকবে। এটা হচ্ছে আমাদের নর্মাল যে দোলক ঘড়ি থাকে সেগুলা। কিন্তু এখন আমাকে বলছে কি কনিক্যাল পেন্ডুলাম। তো কনিক্যাল পেন্ডুলামটা কি, কনিক্যাল পেন্ডুলাম হচ্ছে যে ওর যে ঘূর্ণনের যে কাহিনীগুলো হবে, এগুলো হচ্ছে একটা কনিকের শেপে হবে, ঠিক আছে, ঘূর্ণনের দিকটা তোমার একটা কনিকের শেপে হবে। এটাকে আমরা কনিক্যাল পেন্ডুলাম বলতেছি, যে ঘূর্ণন যে ব্যাপার স্যাপার সেগুলো একটা কোনকের মতো শেপ নিয়ে হবে। এখানে দিকে কোনকের মতো কোনো শেপ আমরা পাই কিনা, তো কোনকের মতো শেপ না পেলেও সমস্যা নেই, আমরা এগুলা টেকনিক্যালি হিসাব করে নিব, কিরকম বানায় নিব। দেখো, তো আমি একটা কোনক অঙ্কন করতে চাচ্ছি। তাহলে আমি কি বললাম, নর্মালি যে দোলক ঘড়িগুলো থাকে ওগুলা তোমার এদিক থেকে এদিক দোল খেতে থাকে, কিন্তু কনিক্যাল পেন্ডুলামের বেলায় বিষয়গুলো একটু ভিন্ন। এখানে তোমার আসলে কোনকের একটা আকৃতি থাকে, সেই আকৃতি বরাবর বস্তুটা বৃত্তাকার একটা, এটাও তোমরা কি বলতে পারো যে আনুভূমিক বৃত্তাকার পথ বলতে পারো, এটাকেও তোমরা আনুভূমিক বৃত্তাকার পথ বলতে পারো। তো ধরে নিলাম এটাই আমার সেই কাঙ্ক্ষিত কোনক। তো এখান থেকে কোনকের শেপ দিতে গেলে আমার এটা একটু ইয়া করতে হবে, এই যে এটা আমি দিচ্ছি। তাহলে দেখো জিনিসটা, আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো, বুঝেছো জিনিসটা। সেটা হলো যে এরকম একটা কোনক শেপে এখানে একটা বস্তু আছে, এই যে এখান থেকে ধরো বস্তুটা এরকম, এই যে এইখানে তোমার বস্তুটা, এই যে এই যে এইটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত বস্তু, যেটা তোমার কোন শেপ বরাবর চলাচল করছে, এই যে বৃত্তের যে পরিধিটা আছে না, এই পরিধি বরাবর তোমার কি জিনিসটা ঘুরতেছে। তো এটাকে আমি বলতেছি কনিক্যাল পেন্ডুলাম। অর্থাৎ এখান থেকে একটা আমরা ঝুলন্ত একটা ইয়া থেকে তোমার কি বস্তুটা ঝুলে, এখান থেকে মনে করো বস্তুটা ঝুলে এভাবে দুলতেছে, ঠিক আছে, এভাবে দুলতেছে। তাহলে আমি এই সাইডটা মোছাই দিব, এই সাইডটা আমার লাগতেছে না,
এখানে তোমার পথটা বুঝলেই হইলো যে আসলে পথটা কিরকম হইতে পারে, ঠিক আছে। তাহলে আমার পথটা হচ্ছে এই পরিধি বরাবর আমার পথ। তো এই দিক বরাবর এই যে বস্তুটা আছে, এই বস্তুটা তোমার দোল খাচ্ছে। তো এখানে আমার পর্যায়কাল নির্ণয় করব, কনিক্যাল পেন্ডুলামের ব্যাপার স্যাপারগুলো দেখবো, প্লাস পর্যায়কাল নির্ণয় করব। অর্থাৎ দেখো, কনিক্যাল পেন্ডুলামের পর্যায়কাল বলতে আমি কি বোঝাচ্ছি, একই দিক থেকে ঠিক আছে, একই দিক থেকে অতিক্রম করা লাগবে একইভাবে। তো সেটাকে আমরা পর্যায়কাল বলবো এই কেসে। সেটা হচ্ছে এখান থেকে বস্তুটা এভাবে যাবে, পুরো পথ আসবে, প্লাস তার বেগের দিকটা একই হবে। দেখো, প্রথমে যাত্রা শুরু করেছিল এইদিকে, আবার নির্দিষ্ট একটা সময় পর পুনরায় ওই বিন্দুকে একইভাবে একই দিক বরাবর এই দিকে অতিক্রম করতেছে। তো এই যে সম্পূর্ণ পথটা অতিক্রম করে আসবে, এই সম্পূর্ণ পথ অতিক্রম করতে যে সময়টা লাগতেছে, এই সময়টাকে আমরা বলতেছি পর্যায়কাল, ঠিক আছে। এই সময়টাকে আমরা পর্যায়কাল বলতেছি। তো কনিক্যাল পেন্ডুলামের আমরা পর্যায়কাল নির্ণয় করা শিখবো। তাহলে এখন দেখো, এটা যেহেতু ঘুরতেছে, অবশ্যই এখানে কেন্দ্রমুখী বলের ব্যাপার স্যাপার তো আনাই লাগবে, কারণ কেন্দ্রমুখী বল না থাকলে আসলে বস্তু ঘুরে না। তো এখান থেকে এই বস্তুটার ভর আমি ধরে নিলাম এম ভরের একটা বস্তু। তাহলে নর্মালি এম ভরের বস্তুতে তো নিচের দিক বরাবর একটা বল অ্যাক্টিভ থাকবে, সেটা হচ্ছে কি এমজি, অভিকর্ষজ বল। এটা আমরা নেই, এটা হচ্ছে এমজি ভরের একটা বস্তু, এমজি ভর নিচের দিকে অ্যাক্টিভ আছে। আর এই বস্তুটাকে এই দিক বরাবর টি বলে টানতেছে, কেউ টানতেছে। অর্থাৎ এখানে যে তোমার যে মাধ্যমটার মাধ্যমে যুক্ত আছে, ওই মাধ্যমটা তোমাকে এই এম ভরের বস্তুটাকে নিজের দিকে টি বলে টানতেছে। আর আমি যদি এখানে তোমার একটা কি নেই, এই যে এরকম একটা জিনিস নিলাম, তারপর এই দিক বরাবর, তো এটাকে আমি আর বলতে পারবো। এখান থেকে এখানে এটা হচ্ছে আমার আর। আশা করি কতটুকু তোমাদের আর মার্ক করা লাগতেছে না, এটা আর। আর এই কোণটাকে আমি থিটা দ্বারা ধরো প্রকাশ করলাম। এরকম তোমার ম্যাথ করার জন্য কিন্তু এই ডাটাগুলো দেওয়া থাকবে। এটা হচ্ছে থিটা। তাহলে দেখো, টিকে যদি আমরা উপাংশে ভাগ করি, তো এই দিক বরাবর টি এর একটা উপাংশ থাকতেছে না, দেখো তো টি কস থিটা কিনা, টি কস থিটা। আর এই দিক বরাবর টি এর একটা উপাংশ থাকতেছে, এইখানে হচ্ছে তোমার টি সাইন থিটা। এখন যদি আমরা সাম্যাবস্থার যে বলের যে সাম্যাবস্থার সূত্রগুলো আছে, সেগুলো যদি এখানে অ্যাপ্লাই করি, তো টি কস থিটা কি লেখা যায়, উপরে নিচে যদি আমাদের নিতে হয় টি কস থিটা, দেখো টি কস থিটা কি লেখা যায়, টি কস থিটাকে লিখতে পারি। দেখো, টি কস থিটা আর এমজি একে অপরকে ব্যালেন্স করে দিচ্ছে, অর্থাৎ এমজি। এটা একটা সমীকরণ আমরা পেলাম। তার পরবর্তীতে কেসে দেখো টি সাইন থিটা কেন্দ্র বরাবর অ্যাক্টিভ আছে, টি সাইন থিটা কেন্দ্র বরাবর অ্যাক্টিভ। আর যেহেতু বস্তুটা ঘুরতেছে, তার মানে এর অবশ্যই কেউ না কেউ কেন্দ্রমুখী বল যোগান দিচ্ছে। তাহলে এখানে তোমার কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে আসলে টি সাইন থিটা। তাহলে এটাকে আমরা এফ সি লিখতে পারি। আর এটাকে কি লিখতে পারি, এম ওমেগা স্কয়ার আর, এটাকেই আমরা লিখতে পারি এম ভি স্কয়ার বাই আর। আশা করি তোমরা জিনিসটা বুঝেছো, ঠিক আছে। এখন দেখো, এটাকে যদি আমরা এই টার্মটা নিব, আমরা এই টার্মটা, আচ্ছা দেখো, তাহলে দেখো এখন যদি এটা 2 নাম্বার দেই, তো ট্যান থিটা যদি আমরা নিতে চাই, তাহলে 2 ভাগ 1 করা লাগতেছে। 2 ভাগ 1 যদি আমরা করি, তাহলে 2 এ আছে তোমার টি সাইন থিটা, আর 1 এ আছে টি কস থিটা। আর এখানে আমরা ওমেগা স্কয়ার রিলেটেড টার্মটা নিব। তাহলে কি লেখা যায়, এম ওমেগা স্কয়ার আর বাই, এখানে তোমার টি কস থিটা আসতেছে এমজি, ঠিক আছে। এম এখানে ক্যান্সেল করে দেওয়ার পর আলটিমেটলি আমরা যেটা পাই সেটা টি ক্যান্সেল করে দিব। সাইন থিটা বাই কস থিটা, এটাকে আমরা লিখতে পারি ট্যান থিটা তোমার আসতেছে ওমেগা স্কয়ার আর বাই জি। এখন আমার কাজ কি, আমার কাজ হচ্ছে কনিক্যাল পেন্ডুলামের পর্যায়কাল বের করা, ঠিক আছে। তাহলে আমরা ওমেগা স্কয়ারকে কি লিখতে পারি, দেখো তো ওমেগা স্কয়ারকে আমরা লিখতে পারি ট্যান থিটা ইন্টু জি বাই আর। এখন ওমেগা স্কয়ারকে কি লিখতে পারি জানো, ওমেগা হচ্ছে 2 পাই বাই টি। এটা আমরা পর্যাবৃত্ত গতিতে, তোমরা যারা পর্যাবৃত্ত গতি পড়েছো তারা জানো যে ওমেগা হচ্ছে তোমার 2 পাই বাই টি, ঠিক আছে। ওমেগা হচ্ছে 2 পাই বাই টি, সেটা আমরা পূর্ববর্তী লেকচারেও সম্ভবত দেখেছিলাম। তাহলে এখানে তোমার যদি ওমেগা স্কয়ার আসে, তাহলে কি আসবে 4 পাই স্কয়ার বাই, এখানে আসতেছে টি স্কয়ার, এটা তোমার কি আসে ট্যান থিটা জি বাই আর। তাহলে এটা আমরা একটু নেক্সট পেজে অ্যাড করব, এত বড় হবে সেটা এক্সপেক্টেড ছিল না। তাহলে দেখো, এখান থেকে আমরা কি লিখতে পারি, ট্যান থিটা হচ্ছে
ওমেগা হচ্ছে 2 পাই/t, তাহলে এটা আসতেছে, তারপর টি দেখো কি আসতেছে, টি তোমার আসতেছে টি স্কয়ারটা আগে নির্ণয় করে, টি হচ্ছে তোমার 4 পাই স্কয়ার, টি স্কয়ার হচ্ছে 4 পাই স্কয়ার আর বাই জি ট্যান থিটা, জি ট্যান থিটা। এখান থেকে তোমার টি আসতেছে কি, টি স্কয়ারটা আগে ট্যান থিটাটাকে ভেঙে দিব, ঠিক আছে। দেখো ট্যান থিটাকে আমরা ভাঙতে পারি কিনা, এটা হচ্ছে কি জি ট্যান থিটা, জি ট্যান থিটা। আচ্ছা ট্যান থিটা, দেখো ট্যান থিটাকে আমরা ভেঙে ফেলবো। এখন এই ট্যান থিটাকে আমাদের উপস্থিত বুদ্ধি খাটায় ভাঙতে হবে, দেখি কিভাবে ভাঙা যায়। এখানে দেখো আমি যদি তোমাদের এখানে আর একটা অক্ষ নেই, যে আর একটা অক্ষ নেই, তো ওইটা যদি তোমার ট্যান থিটা হয়, দেখো এটা থিটা হলে এটাও তো থিটা, এটা থিটা হলে এটাও থিটা হবে। কারণ কি, দুইটা সমান্তরাল, এটা এই যে এটা আর এটা কিন্তু সমান্তরাল, দুইটা সমান্তরালে যদি একটা ছেদক থাকে, তো ছেদকের কি অন্তস্থ একান্তর কোণগুলো সমান হয়, অর্থাৎ এই কোণ এই কোণ সমান হইতেছে। তো ট্যান থিটা আমরা কি লিখতে পারি, আর বাই এই পার্টটুকু, আর বাই এই পার্টটুকু, ঠিক আছে। ট্যান থিটা হচ্ছে কি লম্ব বাই ভূমি, ট্যান থিটা হচ্ছে আর বাই এটাকে যদি আমরা কি লিখব, এইচ নেই, আচ্ছা ডাইরেক্টলি আমরা এটা প্রকাশ করে দেব। সেটা দেখো আমার এই সুতার দৈর্ঘ্যটা, যে সুতার মাধ্যমে জিনিসটা ঝুলতেছে, অর্থাৎ এই যে সাদা যে সুতাটা আছে এখান থেকে এখানে, এই যে এখান থেকে এখানে যে তোমার সুতাটা আছে, এই সুতার দৈর্ঘ্য আমরা এল ধরে নিই, ঠিক আছে। এই সুতার দৈর্ঘ্যটা আমরা কি ধরে নেব, এল ধরে নিই। এই সুতার দৈর্ঘ্যটা মনে করো এল, ঠিক আছে, এল, এই সুতার দৈর্ঘ্যটা এল। তো এইখানে তোমার কি আসতেছে, এইটা যদি থিটা হয় তো এটাও থিটা, তাহলে এটা হচ্ছে এল, এইটা এল, এটা থিটা, তাহলে এই দিকের উপাংশ হচ্ছে তোমার এল কস থিটা, এল কস থিটা, ঠিক আছে, এল কস থিটা। এখানে আর একটা জিনিস বলি, এই এলটা তোমাদের যদি ববের কি দেওয়া থাকে, তোমরা ওই যে পর্যাবৃত্ত গতিতে কিন্তু পড়বা যে আসলে এলটা হচ্ছে তোমার এল প্লাস আর, এলটা হচ্ছে এল প্লাস আর, এল প্লাস আর, এল কি ছোট হাতের এল হচ্ছে তোমার, এই ছোট হাতের এলটা হচ্ছে তোমার সুতার দৈর্ঘ্য, আরটা হচ্ছে ববের ব্যাসার্ধ, অর্থাৎ এই বড় হাতের এলটা হচ্ছে তোমার এল প্লাস আর, অর্থাৎ ববের ব্যাসার্ধ সহ নেওয়া লাগতেছে, ঠিক আছে। তাহলে আমরা পুরোটাই এখানে ধরে নিই, বড় হাতের এল দিয়ে করে ফেলি, সমস্যা নেই। এটা হচ্ছে এল কস থিটা, তাহলে আশা করি বুঝছো এল কস থিটা কিভাবে। এই সুতাটার দৈর্ঘ্য আমরা এল ধরেছি, এটা থিটা, আর সমান্তরাল এটা সমান্তরাল, তাদের একটা ছেদক আছে, তো অন্তস্থ একান্তর কোণগুলা এটা তোমার কি সমান হবে, তো এটা থিটা হলে এটাও থিটা, আর এটা থিটা, এই সুতার দৈর্ঘ্য যদি এল হয় তাহলে এই দিকের উপাংশটা হচ্ছে তোমার এল কস থিটা, আর এই দিকেরটা তোমরা কি ধরবা, আর ধরে নাও বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, আর। তাহলে ট্যান থিটা যেটা হচ্ছে তোমার, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এখন দেখো লম্ব বাই ভূমি, তাহলে এখানে আমি ট্যান থিটাটা একটু লিখি, যে এখান থেকে আমরা ট্যান থিটা কি লিখতে পারি, দেখো এটা থিটা হলে ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি হচ্ছে এল কস থিটা, এল কস থিটা, ঠিক আছে, ট্যান থিটা হচ্ছে এটা। তাহলে এল আর বাই এল কস থিটা আমরা মানটা এখানে বসাবো, তাহলে ট্যান থিটা আমরা কি জানি, আর বাই এল কস থিটা, ঠিক আছে। এখান থেকে দেখো টি স্কয়ার কি লেখা যায়, তাহলে 4 পাই স্কয়ার আর, এখানে তোমার জি আর, আর এখানে আসতেছে এল কস থিটা, তাহলে এ আর আমরা ক্যান্সেল করে দিই, তাহলে টি এখান থেকে কি লেখা যায় দেখো তো, 4 পাই স্কয়ারের উপর রুট হয়ে গেলে 2 পাই আসবে, 2 পাই বের হয়ে আসবে, ঠিক আছে, 2 পাই রুট ওভার এল কস থিটা বাই জি। দেখো তোমাদের এখানে আমি একটা মজার কিন্তু জিনিস বলে দিব, তোমরা অবাক হয়ে যাবে যে এত দূর করার কি দরকার। তাহলে দেখো জিনিসটা, টি হচ্ছে 2 পাই রুট ওভার এল কস থিটা বাই জি, আর এল কস থিটাটা আসলে কি, এল কস থিটা আসলে কি, পূর্ববর্তী পেজে দেখো এল কস থিটা হচ্ছে আমার এই টার্মটা, এল কস থিটা হচ্ছে আমার এই যে এই টার্মটা হচ্ছে আমার এল কস থিটা। তাহলে এল কস থিটা হচ্ছে সুতার মানে মনে করো খাড়া দৈর্ঘ্য, সুতার যেরকমই থাক, সুতাটা তো তোমার এই যে এইটা হচ্ছে আমার মেইন সুতা, সুতাটা এভাবে বৃত্তাকার পথে তোমার ঘুরতেছে, কিন্তু সুতার খাড়া দৈর্ঘ্য হচ্ছে এতটুকু, আর এতটুকু হচ্ছে আমার এল কস থিটা। তাহলে এখানে দেখো তো তোমাদের জিনিসটা চিনা লাগে কিনা, একটু আমি কেন ইয়া করে দিই। তোমরা পর্যাবৃত্ত গতি যারা পড়েছো তারা এই জিনিসটা একটু দেখেছো, যে এখানে তোমার একটা সুতাতে যদি একটা তোমার মনে করো ববের দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্য এল, ছোট হাতের এল, ববের ব্যাসার্ধ আর, তো এল প্লাস আর আমার আসতেছে বড় হাতের এল, আর এইখানে তোমার পর্যায়কাল, অর্থাৎ এভাবে তোমার দুলতেছে, কিভাবে এটার দোলনের সিস্টেমটা এরকম, এখান থেকে বস্তুটা এই যে এই দিক ডান বাম, অর্থাৎ এর গতির দিকটা হচ্ছে ডান বাম, তো ডান বাম যখন দুলে তখন আসলে সুতার খাড়া দৈর্ঘ্যটা আমরা নেই, বা এখানে আসলে কিন্তু ওই সুতার খাড়া দৈর্ঘ্যটাও থাকতেছে। তো এখানে আমার যে পর্যায়কালের সূত্র, T
টি হচ্ছে কি 2π√, এই বড় হাতের এল বাই জি, টি ইজ ইকুয়াল 2π√L/g। দেখো তো তোমরা জিনিসটা এটার সাথে একটু ম্যাচ করতে পারো কিনা। এখানে আমি দিছি কি টি হচ্ছে 2π√L cos θ/g। সেন্স কোথায়? এই দুইটা সূত্রের মধ্যে চেঞ্জ আছে। দেখো 2π এখানেও আছে, এখানেও আছে, এখানে জি আছে, এখানেও জি আছে, এখানে এল আছে। এল হচ্ছে আমার সুতার খাড়া দৈর্ঘ্য। চিন্তা করতে পারি যে সুতার খাড়া দৈর্ঘ্য হচ্ছে আমার সুতার খাড়া দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ, দুইটা মিলে বড় হাতের এল, সেটা হচ্ছে খাড়া দৈর্ঘ্যটা হচ্ছে এল। ঠিক এক্স্যাক্টলি এখানে সেম কাহিনী। সেটা হচ্ছে কিরকম, এখানে তোমার এই বস্তুটা এটা হচ্ছে সুতার তোমার মনে করো কি দৈর্ঘ্য, এটা হচ্ছে বাঁকানো দৈর্ঘ্যটা, কিন্তু এখানে আমার এই দৈর্ঘ্যটা নেওয়া লাগতেছে। ঠিক আছে, অর্থাৎ এখানে যে তোমার বৃত্তাকার পথে যে ঘুরতেছে অত বড় সুতা আমার দরকার নেই। আমার দরকার এখানে খাড়া উপাংশ কতটুকু, খাড়া উপাংশটা নিয়ে আমরা এখানে কাজ করতেছি। ঠিক আছে, তাহলে দেখো এই খাড়া উপাংশটা হচ্ছে L cos θ, এই কারণে আমরা এখানে L cos θ দিয়েছি। তাহলে সূত্রটা আমরা এভাবে মনে রাখতে পারি, কনিক্যাল পেন্ডুলামের পর্যায়কালের সূত্র ঠিক একদম যে তোমাদের সরল দোলক যে আছে ঠিক ওই রকমই। ঠিক আছে, 2π√L/g, এখানে শুধু L cos θ। থিটাটা কি, থিটাটাও তোমাদের মনে রাখতে হবে। থিটাটা হচ্ছে তোমার এই অ্যাঙ্গেলের সাথে, অর্থাৎ উলম্বের সাথে কোণ হচ্ছে আমার থিটা। তাহলে আশা করি তোমরা এখানে কনিক্যাল পেন্ডুলামের বিষয়টা বুঝেছো। তাহলে এখন আমরা একটা পর্ব, সেটা হচ্ছে মৃত্যুকূপটা পর্ব। ঠিক আছে, মৃত্যুকূপ। এখন আমাদের টপিক হচ্ছে মৃত্যুকূপ। মৃত্যুকূপ, ঠিক আছে, এটা হচ্ছে আমার মৃত্যুকূপ। এখন দেখো মৃত্যুকূপ কি। মৃত্যুকূপ তোমরা হঠাৎ করে চমকে যেতে পারো এরকম, এটা আমি যেখান থেকে কনসেপ্টটা কালেক্ট করেছি সেখানে মৃত্যুকূপ লেখা ছিল আর কি। মৃত্যুকূপ তোমরা একটা কুয়ার মতো চিন্তা করতে পারো। কিরকম দেখাচ্ছি আমি, এই যে ধরো আমরা একটা কি সিলিন্ডার শেপ একটা জিনিস নিব। এটা মনে করো আমার কি সিলিন্ডার শেপের কাঙ্ক্ষিত যে ইয়াটা আছে সেটা। তো এখানে হবে কি, এটা হচ্ছে তোমার খাড়া। ঠিক আছে, জিনিসটা তোমরা দেখতেই বুঝতে পারতেছো খাড়া। তো দেখো এইখানে আমার এই যে একটা বৃত্তাকার যে পথ আছে না, এই বৃত্তাকার যে পথ, এই বৃত্তাকার পথে মনে করো আমি সাইকেল নিয়ে, অর্থাৎ তোমরা যারা মেলায় মেলায় কিন্তু গ্রাম বাংলায় আগে এই ধরনের খেলা দেখানো হতো যে এরকম তোমাদের একটা গর্ত করা থাকে, তো ওই গর্ত বরাবর তোমাদের কি মোটরসাইকেল খেলা দেখায়। এইভাবে তোমাদের ঘুরতে থাকে, এভাবে সাই সাই করে ঘুরতে থাকে। কিভাবে, এই যে এভাবে তোমার এইভাবে ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে, এভাবে ঘুরতে থাকে। ঠিক আছে, এভাবে ঘুরতে থাকে। তো এক্ষেত্রে দেখো এটা কিন্তু একদম খাড়া। খাড়া হওয়ার পরও কিভাবে তোমার মোটরসাইকেল নিয়ে এভাবে তোমার একটা তলে ঘুরতে ঘুরতে থাকে, এটা আসলে অবাক হওয়ার বিষয়। কিন্তু কিন্তু আসলে এটা একটা ফিজিক্স। ঠিক আছে, এখন আমি যদি বলি যে এদিক বরাবর যে তোমার মোটরসাইকেলের যে গতিটা, যে তলে মোটরসাইকেলের গতি, সেই তলের তোমার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস হচ্ছে তোমার, আচ্ছা ধরে নিলাম স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস, যে তলে তোমার ঘুরতেছে মোটরসাইকেল নিয়ে সেই তলের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে মিউ এস। এখানে মনে করো এই যে এটা আমার বাইচান্স, এটা হচ্ছে আমার মোটরসাইকেল না হয় একটা বস্তু হতে পারে, যে কোনো কিছু হইতে পারে, তোমার সেম কন্ডিশন মেনে চলতে বাধ্য। মোটরসাইকেল একটা বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক আছে, এখানে তাহলে তোমার দেখো এই বস্তুটার ভর আমি ধরে নিলাম এম ভরের বস্তু, রাইট। এই বস্তুটা আমি ধরে নিব এম ভরের বস্তু, এম ভরের বস্তু আমি ধরে নিব। তো এম ভরের বস্তু তোমার অভিকর্ষজ বল নিচের দিকে ক্রিয়া করবে, এম ভরের বস্তু যেহেতু, তাহলে এমজি নিচের দিকে ক্রিয়া করতেছে, আর বস্তুর ভর আমি ধরে নিছি এম ভরের। ঠিক আছে, তাহলে এম ভরের একটা বস্তু তোমার কোন কন্ডিশনে এইভাবে ঘুরতে পারে। আগেই বলেছে তলটা কিন্তু ফ্রিকশন থাকে, তলে ফ্রিকশন আছে কিন্তু এখানে। ঠিক আছে, তাইলে এই বস্তুটা তোমার এখানে একটা বৃত্ত কি উৎপন্ন করে নেই, এই জায়গায় দেখো এই জায়গায় কিন্তু একটা বৃত্ত উৎপন্ন করে ও ঘুরতেছে। তার মানে যেহেতু ঘোরানোর কথা আসতেছে, অর্থাৎ যেহেতু বস্তুটা ঘুরে, তাহলে ঘোরার জন্য অবশ্যই কেন্দ্রমুখী বল লাগতেছে। কেন্দ্রমুখী বল কোন দিকে ক্রিয়া করে, তোমরা সবাই এই জিনিসটা জানো যে কেন্দ্রমুখী বল ক্রিয়া করবে কেন্দ্রের দিকে। কেন্দ্রমুখী বল সবসময় কি কিসের দিকে ক্রিয়া করবে, কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বল ক্রিয়া করে। তাহলে আমার এই দিক বরাবর ক্রিয়া করতেছে কেন্দ্রমুখী বল। ঠিক আছে, এই কারণে তোমার বস্তুটা ঘুরতেছে। এখন আমার প্রশ্ন দেখো, যে এখানে কেন্দ্রমুখী বলের যোগানদাতা কে, এটা আমাদের বের করতে হবে। যেহেতু ঘর্ষণ আছে, আমাদের কিন্তু অনেক প্রশ্ন আসতেছে যে আসলে এখানে ঘর্ষণ যোগানদাতা, কিন্তু ফরম্যাটটা কি আসলে কিভাবে যোগান দিচ্ছে সেই জিনিসগুলো আমাদের দেখতে হবে। তো আমি এবার যেটা বলি যে বস্তু যখন ঘুরবে এই তলে, তো তখন এই বস্তুটা দেওয়ালে একটা ক্রিয়া দেবে আর। দেখো জিনিসটা, এই বস্তুটা দেওয়ালে ক্রিয়া দেবে আর।
ভালো করে কিন্তু জিনিসটা বুঝবা যে এই বস্তুটা দেওয়ালে এই দিক দিয়ে একটা কি ক্রিয়া দিচ্ছে আর ক্রিয়া দিচ্ছে কোন দিকে দেওয়ালে আর ক্রিয়া দিচ্ছে আবার এই দেয়ালটা এই বস্তুটাকে একটা প্রতিক্রিয়া দেবে ওই দেয়ালটা আবার এই বস্তুকে একটা প্রতিক্রিয়া দিচ্ছে দেখো এই দেয়ালটা আবার এই বস্তুকে একটা প্রতিক্রিয়া দেবে সেটা হচ্ছে আর এখানে মনে হয় সেম কালার হয় ভুল হয়ে যাচ্ছে এটা দিই দেখো এইখানে তোমার বস্তুটা ঘোরানোর সময় দেয়ালে একটা ক্রিয়া দিচ্ছে আর এই আরটা দিল এবং দেয়াল বস্তুকে আর একটা প্রতিক্রিয়া দেবে এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা বস্তুর উপর প্রকৃত বলগুলো নিয়ে আলোচনা করতেছি কোন কোন বলগুলা বস্তুর উপর অ্যাক্টিভ বস্তুর উপর কাজ করেছে সেই বলগুলো আমাদের লাগবে এখানে বস্তুটা দেওয়ালে আর ক্রিয়া দিছে এটা আমাদের বিবেচনায় না নিলেও চলবে ঠিক আছে এই আরটা আমরা কেটে দিব কারণ এখানে তোমার বস্তুটা দেওয়ালে দিচ্ছে আর ক্রিয়া ওটা আমাদের লাগতেছে না দেয়াল বস্তুতে আর প্রতিক্রিয়া দিচ্ছে ওই আরটা আমাদের লাগতেছে দেখো এটা হচ্ছে আমার সেই আর তাহলে আমরা লিখতে পারি না যে এখানে আরটাই আমাদের দেখো কেন্দ্রের দিকে আছে তাহলে আরটাই আমাদের কেন্দ্রমুখী বলের যোগান দেয় এখানে আর কোনো এক্সট্রা বল আছে যেটা কেন্দ্রের দিকে ক্রিয়া করতেছে দেখো এমজি এর কিন্তু এই দিক বরাবর কোনো উপাংশ নাই এমজি এর এই দিক বরাবর কোনো উপাংশ না থাকায় আমাদের কেন্দ্রমুখী বলের যোগানটা সম্পূর্ণরূপে আর দিচ্ছে আর আর আমরা কি জানি আর হচ্ছে মিউএস ইন্টু আর যেহেতু তোমার কি প্রতিক্রিয়া বল ঠিক আছে আরটা কোথা থেকে আসতেছে এখন দেখো আর কোথা থেকে আসতেছে আচ্ছা না সরি এই জায়গায় একটু জিনিসটা ভুলে গেছে এটা হচ্ছে তোমার আচ্ছা ঠিক আছে জিনিসটা ঠিক আছে দেখো তাহলে এখানে তোমার আর তোমার কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে তাহলে আমরা আর এখান থেকে কি লিখতে পারি যদি ভি বেগে ঘুরে বাই চান্স আমার কথা যে এখানে বস্তুটা তোমার ভি রৈখিক বেগ নিয়ে ঘুরতেছে বা ওমেগা স্কয়ার ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরতেছে তাহলে আমরা দুইটা টার্মে লিখি তাহলে এখানে এফসি হচ্ছে কি এম ওমেগা স্কয়ার আর অথবা এটাকে আমরা কি লিখতে পারি এম ভি স্কয়ার বাই আর ঠিক আছে এখন আমরা এটা একটা সমীকরণ পেলাম দ্বিতীয় নাম্বার সমীকরণ হচ্ছে বস্তুটা তো দেখো এভাবে ঘুরতেছে ও ঘোরার ব্যাপার স্যাপার আমরা বুঝলাম যে ওকে ঘোরার জন্য কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে আর প্রতিক্রিয়াটা কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে কিন্তু বস্তুটা তো নিচে পড়ে যাচ্ছে না ও না হয় বুঝলাম যে ঘোরার জন্য ওর ব্যাপার স্যাপারগুলো ঠিক আছে কিন্তু বস্তুটা তো চাইলে নিচে পড়ে যেতে পারতো তাহলে দেখো নিচের দিক বরাবর এমজি ক্রিয়া করতেছে না হ্যাঁ এমজির কারণে বস্তুটা স্বাভাবিকভাবেই নিচে পড়ে যাওয়ার কথা ছিল কিন্তু আসলে বস্তুটা নিচে না পড়ে এভাবে একটা কি তলে ঘুরতে থাকে তাহলে নিশ্চয়ই এমজি কে ক্যান্সেল করার জন্য এখানে কোনো না কোনো বল কাজ করতেছে তাহলে সে বলটা কি হতে পারে দেখো এখানে যদি বস্তুটা কোন দিকে পরে যেতে পারে যদি পরে যায় তাহলে তো উপরে উঠবে না হয়তো পরে যেতে পারে এটা একটা চান্স আছে যে বস্তুটা নিচে পড়ে যাবে কিন্তু কখনো এটা হবে না যে বস্তুটা তোমার উপরের দিকে উঠে গেছে তাহলে বস্তু যদি নিচের দিকে পড়তে যায় তাহলে এর একটা ঘর্ষণ বল উপরের দিকে ক্রিয়া করবে আমি ঘর্ষণ বলটাকে হলুদ কালি দিয়ে বোঝাবো এখানে মনে করো তোমার এই দিক বরাবর একটা ঘর্ষণ বল আছে যেটা তোমার কি এই এমজিটাকে ক্যান্সেল করে দেয় ঠিক আছে এই ঘর্ষণ বল কি ঘর্ষণ বল এফ এস তোমাদের কিন্তু মাথা অলরেডি ঘুরে গেছে জিনিসটা একটু ভাবো যে আসলে এখানে তোমার গতি আছে তো গতি থাকলে এখানে এফএস কেন কাজ করবে কিন্তু দেখো গতি কোন দিকে গতি হচ্ছে তোমার এই দিক বরাবর তোমার এফ কে অ্যাক্টিভ থাকতে পারে আমি জানি না এখানে এফ কে আছে কিনা কিন্তু এই দিক বরাবর তোমার এফ কে থাকতে পারে অর্থাৎ চলার পথে যেদিক দিয়ে চলতেছে ওই পথে তোমার এফ কে থাকতে পারে অর্থাৎ যেদিকে গতি সেই দিক বরাবর এফ কে থাকতে পারে নাও থাকতে পারে কিন্তু উপরের দিক বরাবর কোনো গতি আছে কি দেখো বস্তুটা উপরে উঠতেছে না নিচেও নামতেছে না অর্থাৎ উপরের দিক বরাবর আসলে বস্তুর গতি নাই আর গতি না থাকার কারণে উপরের দিক বরাবর তোমার যে ঘর্ষণ বলটা কাজ করবে সেটা হচ্ছে তোমার এফএস নট এফকে আর এফকে কোন দিকে কাজ করবে যখন বস্তুটা এই এতটুকু যে তোমার চলতেছে এই যে পথটা এই পথে তোমার চলার পথে তোমার এফকে থাকতে পারে কিন্তু উপরে নিচে তোমার কাজ করবে এফএস আর আমরা কি জানি তাহলে এফএস তোমার এমজি কে ক্যান্সেল করে দিল এফএস হচ্ছে এমজি কে ক্যান্সেল করে দিল এফএসটাকে আমরা কি লিখতে পারি মিউ এস ইন্টু আর এমজি ঠিক আছে এখন দেখো আর এর মানটা আমরা এখানে বসাতে পারবো না এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ যদি আমরা দেই তো আর এর মানটা আমরা এখানে বসাতে পারি ঠিক আছে আর এর মানটা দেখো এম ভি স্কয়ার বাই আর তাইলে মিউ এস ইন্টু আর এর মানটা যদি আমরা এখানে বসাই এম ভি স্কয়ার বাই আর আর হচ্ছে কি আর হচ্ছে এই যে আমার এতটুকু কিন্তু তোমরা আবার এই জায়গায় কনফিউশন হয়ে যাবা আর হচ্ছে আমার যে বৃত্তাকার পথে ঘুরতেছে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ এটা হচ্ছে আমার এমজি তাহলে এখান থেকে আমি এম ক্যান্সেল করে দিতে পারি তাহলে দেখো ভি হচ্ছে রুট ওভার মিউ এস আর জি এটা হচ্ছে আমার কি ঘোরানোর শর্ত যে কত বেগে ঘুরতে পারবো তাহলে দেখো ঘোরার শর্তটা কিসের উপর নির্ভর করতেছে অর্থাৎ ভিটা কিসের উপর নির্ভর করতেছে ভিটা তোমার নির্ভর করতেছে
ভিটা তোমার নির্ভর করতেছে আর এর উপর আর মিউ এস এর উপর, অর্থাৎ মিউ এস এর উপর নির্ভর করতেছে আর এর উপর, জি তো কনস্ট্যান্ট। তাহলে আর যত বাড়বে ভি তত আমাদের বেশি লাগবে, মিউ এস যত বাড়বে ভি তত কি বেশি হতে পারবে, ঠিক আছে। অর্থাৎ মিউ এস দেখো ঘর্ষণ বল বেশি মানে কি উপরে নিচে ব্যালেন্স করার ক্ষমতা বেশি, অর্থাৎ ঘর্ষণ বল তোমার বেশি কাজ করবে, নিচে পড়ার চান্স কম থাকবে, তখন আমরা বেশি বেগে যেতে পারবো, ঠিক আছে। তখন মিউ এসটা যত বেশি হবে ভি তত বেশি হওয়ার একটা চান্স আছে। আবার দেখো আরও যত বেশি হবে, যদি আমরা চাই যে আরো বড় বৃত্তাকার পথে ঘুরবো, অর্থাৎ এটা তো একটু ছোট, এখন আমাদের ইচ্ছা যে আমরা আরো বড় একটা বৃত্তাকার পথে ঘুরবো, তখন আমাদের কিন্তু কি বেশি লাগবে, ভি বেশি লাগবে। আবার যদি বলি যে আমাদের প্রচন্ড ভি নিয়ে ঘুরতে হবে, তাহলে আমাদের মিউ এস বাড়াইতে হবে, আর বাড়াইতে হবে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। আবার যদি জি বাড়ে তখন আরো তো ভি বাড়াতে লাগবে। আশা করি তোমরা জিনিসটা বুঝেছো, এর সম্পর্কটা হচ্ছে বর্গমূল আকৃতি। তাহলে আশা করি তোমরা জিনিসটা বুঝেছো, ঠিক আছে। আচ্ছা সরি, এই জায়গায় আমি মনে হয় একটু ভুল লিখছি না, হ্যাঁ এখান থেকে ক্যালকুলেট করতে ভুল লিখছি। তাহলে দেখো তোমরা জিনিসটা ভাই একটু ফরগিভ করে দিও। এটা হচ্ছে তোমার ভি আসবে কত, দেখো আর জি বাই কি, আর জি বাই মিউ এস। তাহলে আমি যে ব্যাখ্যাগুলো দিলাম ও ব্যাখ্যাগুলো একটু ভুল হয়েছে, তাহলে না, এটা হচ্ছে আর জি বাই মিউ এস, এটা হচ্ছে আমার কি ভি এর মান। তাহলে ভিটা দেখো তোমার মিউ এস এর সাথে সম্পর্ক কি, মিউ এস এর সাথে সম্পর্ক ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক, আর আর এর সাথে সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। তাহলে আর যত বাড়বে তোমার কি ভি তত বাড়বে, অর্থাৎ বর্গমূল আকৃতিতে বাড়বে, সেটা তোমরা বুঝতে পারছো। আবার মিউ এস যত বাড়বে, মিউ এস যদি বাড়ে তাহলে ভি কি কম হলেও চলবে। তাহলে দেখো জিনিসটা মিউ এস যত বাড়বে ভিটা কম হলেও চলবে, কারণ কি মিউ এস তোমার বাড়ছে, অর্থাৎ এখানে তোমার মিউ এস বাড়ছে মানে কি উপরে নিচে তোমার কি চলার পথ বলতে উপরে নিচে যে গতি, এটার সম্ভাবনা কমে গেছে। দেখো জিনিসটা আরেকবার দেখো, মিউ এস বাড়া মানে এখানে তোমার ঘর্ষণ বলটা বেশি কাজ করবে, ঘর্ষণ বল বাড়বা। আচ্ছা দেখো মিউ এস বাড়বে মানে ঘর্ষণ বল বাড়বে, আর ঘর্ষণ বল বাড়া মানে উপরে নিচে তোমার নামার চান্স কম, ঘর্ষণ বল বাড়লে তো নামার চান্স কম, নামার চান্স কম হওয়াতে তুমি কম বেগ নিয়ে ঘুরলেও আসলে বস্তুটা ওখানে স্থির থাকবে। আর মিউ এস যদি তোমার কম হয়, খুব কম হয়, অর্থাৎ এখানে মিউ এস কম মানে ঘর্ষণ বল কম, অর্থাৎ ঘর্ষণ বল কম হওয়ার কারণে তুমি নিচে পড়ে যাবা, ঠিক আছে, নিচে পড়ে যাবা, এক্ষেত্রে তোমাকে প্রচন্ড বেগ নিয়ে ঘুরতে হবে। আর যদি এখানে তোমার মিউ এস যদি প্রচন্ড হয় তাহলে এফএস প্রচন্ড হওয়াতে তোমার এখানে তোমার নিচে পড়ে যাওয়ার চান্স কম হয়, তুমি ধীরে ধীরে গেলেও তোমার কি চলবে, ঠিক আছে। আশা করি তোমরা জিনিসটা বুঝেছো। তাহলে এখন আমরা কি পড়বো জানো, পড়বো কোনক, ঠিক আছে। এখন আমরা কোনক পড়বো, কোনক কনসেপ্ট, আচ্ছা কোনক কনসেপ্ট, ঠিক আছে, কোনক কনসেপ্ট। এখন দেখো, এখন মনে করো একটা কোনক, তো কোনকটা আমি উল্টা কোনক নিব, উল্টা কোনক। তোমরা আশা করি কোনক দেখেছো, 9-10 থেকে দেখে আসতেছো, তাহলে এটা নিয়ে এত ভেজাল হবে না। এটা মনে করো আমার কাঙ্ক্ষিত কোনকটা, ঠিক আছে। এটা মনে হয় একটু বড় হয়ে গেল, এটা এখান থেকে নিই। তাহলে দেখো এটা আমার কাঙ্ক্ষিত কোনক, তো কোনকটা হচ্ছে উল্টা কোনক। আসলে এখানে কোনক না লিখে যদি উল্টা কোনক নিতাম তাহলে আরো বেস্ট হতো, ঠিক আছে। কিন্তু তোমরা জিনিসটা ধরে নাও, এটা হচ্ছে কোনক। তো এই কোনকটা মনে করো এইভাবে তোমার কি প্রতিটা কোনকের প্রতিটা স্তরে কিন্তু একটা বৃত্ত থাকে, অর্থাৎ আমি এই জায়গায় যদি একটা চিন্তা করি, দেখবো একটা ছোট বৃত্ত আছে, তোমরা কোনকের ভিতর উল্টা করে দেখবা, এখানে তোমার একটা বড় বৃত্ত আছে, এখানে তোমার কি সর্বোচ্চ বৃত্তটা অবস্থান করে, কোনকের ভূমিটা হচ্ছে তার সর্বোচ্চ বৃত্ত, আর বাকিগুলো যে পয়েন্টে আছে প্রতিটা বৃত্ত। তো যে কোনো একটা তোমার বৃত্তে র্যান্ডমলি যে কোনো একটা বৃত্তে তোমার একটা বস্তু আমরা যদি ঘোরা কল্পনা করে নিই, তো ধরে নিলাম আমার বৃত্তটা এই জায়গায় তোমার কি ঘূর্ণায়মান, অর্থাৎ আমার বৃত্তটা এই জায়গায় ঘূর্ণায়মান আছে, এই জায়গায় আমার বৃত্তটা অবস্থান করতেছে। তো এই বৃত্তে আমার বস্তুটা ঘুরতেছে, একটা বস্তু এম ভরের বস্তু এই জায়গায় ঘুরবে। তো ঘোরার জন্য তোমার শর্তগুলো আমরা নির্ণয় করব। তো এখানে মনে করো তোমার বস্তুটা, আলাদা পেন দিয়ে দিলে সুবিধা হবে। তো এইখানে আমার ধরো বস্তুটা এম ভরের বস্তু, ঠিক আছে, এম ভরের বস্তু, এই বস্তুটার ভর আমি ধরে নিলাম এম ভরের বস্তু এখানে ঘুরতেছে। আর এখানে আমি আগে বলে রাখি, এখানে তোমার ফ্রিকশন নিয়ে একটা কনসেপ্ট আছে, তো ওটা একদম হাই থিঙ্কিং এ চলে যায়। এখানে আমরা ফ্রিকশনলেস ধরবো, তলটা হচ্ছে ফ্রিকশনলেস। তো এখানে তোমার কেন্দ্রমুখী বলের যোগান আর ফ্রিকশন দিবে না, কিন্তু পূর্ববর্তী পেজে দেখো এখানে তোমার কিন্তু ফ্রিকশন তোমার কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, যে ফ্রিকশনটা, আচ্ছা ফ্রিকশনটা কেন্দ্রমুখী বলের যোগান দেয় না, এখানে তোমার ফ্রিকশনটা হচ্ছে তোমার এমজি কে ক্যান্সেল করতেছে,
ফ্রিকশন এমজি কে ক্যান্সেল করতেছে, কিন্তু এখানে তোমার ফ্রিকশন নাই, অর্থাৎ তলটা হচ্ছে ফ্রিকশনলেস। তো এখানে আলাদা কোনো ইস্যু তোমার এমজি কে ক্যান্সেল করে দিবে, বা কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার কারণে আলাদা কোনো সোর্স থাকবে। তো আমরা সেই সোর্সগুলো নির্ণয় করার ট্রাই করবো। তাহলে এখন দেখো এখানে তোমার কেন্দ্রটা তো এইটা হচ্ছে আমার কেন্দ্র, এই কেন্দ্রকে এইটাকে কেন্দ্র করে আমার বস্তুটা ঘুরতেছে, ঘূর্ণায়মান। এখানে কেন্দ্র করে বস্তুটা ঘূর্ণায়মান। তো এই দিক বরাবর আমার কি বস্তুটার এমজি নিচের দিকে ক্রিয়া করবে, এটা তোমরা অলরেডি বুঝেছো যে এমজি তো সবসময় নিচের দিকেই ক্রিয়া করে। তো এই দিক বরাবর আমার ক্রিয়া করতেছে এমজি, ঠিক আছে, এই দিক বরাবর ক্রিয়া করতেছে এমজি। এখন এই জায়গায় তোমার এই তলে যে বস্তুটা যে ঘুরতেছে, যে তলে ঘুরতেছে ওই তলে বস্তুটা একটা ক্রিয়া দেবে। দেখো পূর্ববর্তী পর্বে কিন্তু আমি ওই ক্রিয়া প্রতিক্রিয়াটা বুঝেছি, এটা মুখে মুখে বলবো। সেটা হচ্ছে বস্তুটা ঘোরার সময় তলে একটা ক্রিয়া দেবে, এই বস্তুটা তলে একটা ক্রিয়া দেবে, তল আবার ওই বস্তুকে একটা প্রতিক্রিয়া দেবে। আমরা ওই প্রতিক্রিয়াটি নিয়ে কাজ করব যেটা তল বস্তুকে দেয়। তাহলে তল বস্তুকে ধরে নিলাম এই দিক বরাবর একটা প্রতিক্রিয়া দিচ্ছে তলের ওপর লম্ব বরাবর। সবসময় এই প্রতিক্রিয়াগুলো কিভাবে কাজ করে, তলের ওপর লম্ব, ঠিক আছে। তাহলে এই জায়গায় আচ্ছা এখানে তোমার হলুদ দিয়ে না দেওয়াটা বেটার হয় মনে হয়। এই জায়গায় দেখো তলের ওপর লম্ব বরাবর তোমার ক্রিয়া করতেছে প্রতিক্রিয়াটা, তলের ওপর লম্ব। তাহলে এইখানে তোমার কি কাজ করতেছে, এই জায়গায় কাজ করতেছে আর কাজ করতেছে, ঠিক আছে। আর কেন আরটা তলের উপর লম্ব, এটা হচ্ছে প্রতিক্রিয়া, অভিলম্বিক প্রতিক্রিয়া। আমরা কি জানি অভিলম্বিক প্রতিক্রিয়া, এখানে লম্ব কথাটা কিন্তু থাকতেছে, অর্থাৎ সবসময় তল যে প্রতিক্রিয়াটা দেবে সেটা হচ্ছে ওই তলের উপর লম্ব, অর্থাৎ এই জায়গায় অ্যাঙ্গেলটা আমার আসতেছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এখানে তোমার ফ্রিকশনলেস তল, তো আর হচ্ছে ওই তলের উপর লম্ব বরাবর ক্রিয়া করতেছে। তো এই দিক বরাবর আমি একটু এটাকে রেখাটাকে একটু বর্ধিত করে দিই, সেখানে যেহেতু এই ইয়াটা দিয়ে দিছি এইটা দিয়ে দিই। দেখো তাহলে এটা হচ্ছে আমার, ধরে নিলাম এই কোণটা আমার কি, এই কোণটা হচ্ছে আমার থিটা, ঠিক আছে, এই কোণটা আমার থিটা কোণ, ঠিক আছে, থিটা কোণে কাজ করতেছে। তাহলে দেখো এই দিক বরাবর যদি আমি উপাংশে ভাগ করি, এখন এই যে এই দিক বরাবর আর এর উপাংশগুলো থাকবে না, দেখো তো মনে করো এই দিক বরাবর আমি কি উপাংশে ভাগ করব, ঠিক আছে, এই দিক বরাবর উপাংশে ভাগ করব। তাহলে আর এর এইদিকে উপাংশ তোমার আসতেছে কি আর কস থিটা, কারণ কি যেদিকে কস থিটা থাকে ওদিকে কস নেওয়া লাগে। আর এই দিক বরাবর আর এর উপাংশটা আসতেছে তোমার আর সাইন থিটা, ঠিক আছে, আর সাইন থিটা। তাহলে এখন দেখো জিনিসটা, এখন তোমরা জিনিসটা দেখো, আর কস থিটা তোমার এমজি কে ক্যান্সেল করে, আর কেন্দ্রের দিকে তোমার একটা বল আছে সেটা হচ্ছে আর সাইন থিটা, কেন্দ্রের দিকে কিন্তু আর কিন্তু কোনো বল নাই। তাহলে আমরা কি এটা লিখতে পারি না যে আর কস থিটা হচ্ছে তোমার এমজি, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, অর্থাৎ এমজি কে তোমার কি আর কস থিটা ক্যান্সেল করে দিচ্ছে, আর আর সাইন থিটা তোমার যোগান দিচ্ছে, কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, ঠিক আছে, এফসি। তাহলে এখান থেকে তোমার আসতেছে এম ভি স্কয়ার বাই আর, আমরা একটা টার্ম লিখলাম, এখানে তোমার ওমেগা স্কয়ার আর দিয়ে লিখতে পারো। তাহলে এখন দেখো এটা আমি 2 নাম্বার দিব, তো 2/1 করে দিব, ট্যান থিটা আমার আনাটা জরুরি, তো 2/1 যদি করে দেই তাহলে দেখো আলটিমেটলি আমার আর সাইন থিটা বাই আর কস থিটা, এখানে ট্যান থিটা আসবে। তোমরা জিনিসটা দেখো আর সাইন থিটা বাই আর কস থিটা ট্যান থিটা, আর এখানে তোমার আসতেছে এম ভি স্কয়ার বাই আর, আর এখানে তোমার আসতেছে এম জি। তাহলে দেখো এখান থেকে এম ক্যান্সেল করে দিব, তাহলে ট্যান থিটা তোমার কি আসতেছে, ট্যান থিটা আসতেছে তোমার ভি স্কয়ার বাই আর জি, এটা তোমার আসতেছে ট্যান থিটার মান। তাহলে এখানে আমি একটু চালাকি করব, এখানে আমার একটু কাজ আছে। এভাবে তোমরা কি, আমি জাস্ট তোমাদের মাথাটা খুলে দিচ্ছি, তোমরা বিভিন্ন ডাটা দেওয়া থাকতে পারে, এগুলো কিন্তু কোনো নির্দিষ্ট সূত্র না, তোমরা কিন্তু এগুলো সূত্র ভেবে ভুল করতে পারো, ঠিক আছে, এগুলো সূত্র না, এগুলা তোমরা বিভিন্ন কেসে ব্যবহার করতে পারো। এখন দেখো জিনিসটা বুঝাই, তো এইটা যদি তোমার থিটা হয়, এই কোণটা যদি থিটা হয়, দেখো এই কোণটা যদি তোমার থিটা হয় তাহলে কোন কোণটা থিটা হবে, এই যে এই কোণটা আমার থিটা ধরি নেই, এই কোণটা যদি আমার থিটা হয় তো এই কোণটা কত হবে আমি একটু মার্ক করে বুঝাবো। এই কোণটা দেখো, এই যে এই কোণটা তো আমার থিটা, ঠিক আছে, এই কোণটা থিটা, এই কোণটা আমার থিটা। আবার এই যে সম্পূর্ণ যে কোণটা আছে, অর্থাৎ এখান থেকে শুরু করে এই তল, এখান থেকে শুরু করে এই তল পর্যন্ত কোণটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, তো এটা থিটা হলে এই কোণটা কত আসবে জানো, 90 মাইনাস থিটা। তাহলে এইটা থিটা হলে এই কোণটা তোমার এই যে এই পার্টটুকু, সরি এখানে তোমার এটা দ্বারা বুঝাই দেখি কি আসে। আচ্ছা দেখো এই কোণটা আন্ডু করে দিই, এখানে কোন কোণটা বুঝাচ্ছি তোমরা একটু কনফিউশন হয়ে যাচ্ছে হয়তো। এই যে দেখো, এই যে এখানে যে তোমার মার্ক করা কোণটা আছে, তো দেখো এই সম্পূর্ণ কোণটা কিন্তু 90,
কোন 90 কোনটা 90 এই যে তোমার নীল মার্ক করা আর হলুদ মার্ক করা দুইটা মিলে কিন্তু 90 এখানে তোমার এতটুকু যদি থিটা হয় তাহলে এই হলুদ পার্টটুকু তোমার আসতেছে 90 মাইনাস থিটা তাহলে দেখো এই কোনটা আসতেছে 90 মাইনাস থিটা 90 মাইনাস থিটা আবার এখানে আর একটা জিনিস তোমরা দেখো যে এবার আমি এখানে সাদা মার্ক করে একটু বোঝাবো এই যে এই কোনটা আরে সবুজ মার্ক করে বুঝাই হ্যাঁ এই কোনটা এবার দেখো এই সবুজ মার্ক করা কোনটা সবুজ মার্ক করা কোন আবার হলুদ মার্ক করা কোনটা 90 কোনটা 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 দেখো এই নীল মার্ক করা আর হলুদ মার্ক করা কোনটা কিন্তু 90 ডিগ্রি এটা হচ্ছে 90 ডিগ্রি এটা 90 ডিগ্রি আবার এই হলুদ মার্ক করা সবুজ মার্ক করা অর্থাৎ এটাও 90 ডিগ্রি কারণ দেখো এইটা আমার তল এই তলের উপর আর হচ্ছে লম্ব তার মানে কি এই দিক দিয়েও 90 ডিগ্রি 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 ঠিক আছে আশা করি তোমরা জিনিসটা বুঝেছো তাহলে আরটা তোমার এই তলের উপর যেহেতু লম্ব এটা হচ্ছে আমার তল এটা হচ্ছে তল তো এই তলে আরটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে আমরা তো বলেই দিলাম যে আরটা ওই তলের উপর লম্ব তাহলে দেখো এই তলের সাথে এই কোণটা 90 ডিগ্রি না কারণ এটা হচ্ছে আর এর সাথে এই তলের কোণ তাহলে দেখো এই হলুদ মার্ক করা আর সবুজ মার্ক করা কোণটা মিলে তো 90 ডিগ্রি আবার এই জিনিসটা দেখো এই এই নীল মার্ক করা আর হলুদ মার্ক করা কোণটা 90 ডিগ্রি এটা কিভাবে এটা হচ্ছে এই দেখো এই রেখাটা এই যে এই রেখাটা আর তোমার এই নীল রেখাটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে অর্থাৎ এই রেখা আর এই রেখাটা তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে তাহলে এই পার্টটুকু আমার এই যে এই এতটুকু পার্ট এই এখান থেকে শুরু করে এই এতটুকু পার্ট হচ্ছে 90 ডিগ্রি তাহলে এখানে তোমার নীল পার্ট আর এই হলুদ পার্টটা মিলেই কিন্তু 90 ডিগ্রি তাহলে এটা যদি থিটা হয় এটা আমার 90 মাইনাস থিটা অর্থাৎ নীলটা থিটা হলে হলুদটা হচ্ছে 90 মাইনাস থিটা আবার আমি বললাম হলুদ আর নীলটা মিলে 90 তাহলে এই হলুদটা 90 মাইনাস থিটা হলে নীলটা থিটা তাহলে আমার এটাও থিটা আসতেছে নীলটা থিটা আসতেছে তাহলে নীল পার্টটা থিটা আসতেছে যেহেতু আমি ওটাকে নীল পার্ট দিয়ে লিখবো এই নীলটা আমার কি থিটা আসবে আবার আমি যদি এতটুকু উচ্চতাকে এই যে এতটুকু উচ্চতাকে যদি আমি এইচ দ্বারা আইডেন্টিফাই করে ফেলি এইচ অর্থাৎ এইচটা কতটুকু এইচ হচ্ছে আমার এই কোণা থেকে যে যে তলে তোমার কি বৃত্তটা ঘুরতেছে না যে তলে বস্তুটা একটা বৃত্তাকার পথে ঘুরতেছে একটা বৃত্তাকার পথে এই বস্তুটা ঘুরতেছে না যে তলে ঘুরতেছে শীর্ষ থেকে অর্থাৎ এটা তো কোণকের শীর্ষ উল্টা করে আমরা কি কোণকটা স্থাপন করেছি তো কোণকের শীর্ষ থেকে ওই তলের তোমার কি এটা ওই তলের উচ্চতাটাকে আমরা এইচ ধরেছি আর যে পথে ঘুরতেছে সেই পথটাকে আমরা আর ধরতে পারি কারণ কি এম ভি স্কয়ার বাই আর এখানে যে আরটা নিছি আমরা কেন্দ্রমুখী বলে যে আরটা নিছি সেই আরটা তো হচ্ছে যে বৃত্তাকার পথে বস্তুটা ঘোরে সেই বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ এখান থেকে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব হচ্ছে আর অর্থাৎ এতটুকু হচ্ছে আমার আর এতটুকু হচ্ছে আর তাহলে আমরা ট্যান থিটা এখান থেকে কি লিখতে পারি তোমরা যারা আশা করি এই জিনিসগুলো ট্যান থিটা সাইন থিটা উপাংশ যাদের একদম কনসেপ্ট ক্লিয়ার আছে তারা এই জিনিসগুলো নিয়ে একটু নাচাটব্বা করবা তাহলে এখান থেকে আমি যদি ট্যান থিটা নেই ট্যান থিটা আমরা কি বলতে পারি ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে ট্যান থিটা এখানে লম্ব কত লম্ব হচ্ছে এইচ এইখানে এই ত্রিভুজটাতে আমরা ট্যান থিটা কাটাচ্ছি এই যে এইখানে ত্রিভুজটা এই যে এই ত্রিভুজটা এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে এখানে এটা হচ্ছে আমার সেই ত্রিভুজটা তো এই ত্রিভুজে যদি আমি ট্যান থিটা খাটাই হচ্ছে লম্ব বাই ভূমি এখান থেকে লিখতে পারি এইচ বাই আর ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এই মানটুকু এখানে বসাবো ট্যান থিটা হচ্ছে তোমার এইচ বাই আর আর এখানে আসতেছে ভি স্কয়ার বাই আর জি তাহলে দেখো আর আর ক্যান্সেল করে দেই তো এখান থেকে আমরা কি লিখতে পারি ভি হচ্ছে রুট ওভার জি এইচ তাহলে দেখো তো ভি আসলে কিসের উপর নির্ভর করতেছে ভি আসলে কোনো কিছুর উপর নির্ভর করতেছে না শুধু এইচ এর উপর ডিপেন্ডেন্ট কারণ জি তো কনস্ট্যান্ট আর এইচ কনস্ট্যান্ট হলে তো ভিও কনস্ট্যান্ট হয়ে যাবে তাহলে তোমাদের যদি এখন সরাসরি প্রশ্ন করে যে শীর্ষ থেকে এত উচ্চতায় শীর্ষ থেকে এত নিম্নতায় কারণ কোনটা যদি আমরা সোজা করি এটা তো আমরা কোনটা উল্টা করে বসিয়েছি এই কারণে শীর্ষ থেকে উচ্চতা বোঝাচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে কি কোনক তো থাকবে আমাদের এইরকম থাকবে যদি ওইরকম কোনক থাকে তো ওটা হচ্ছে আমার শীর্ষ থেকে নিম্নতা হয়ে যাবে ঠিক আছে এরকম যদি হয় কোনকটা এরকম হয় দেখো চিন্তা করে কোনকটা এরকম হলে তোমার এখানে যদি তলটা থাকে তো ওপর থেকে এটা হচ্ছে নিম্নতা আমি ধরে নিলাম নিম্নতা এত নিম্নতায় যদি তোমার একটা বৃত্তাকার পথে যদি একটা বস্তু ঘোরে তো তার বেগ কত হবে তার বেগ হওয়ার শর্ত হচ্ছে ভি হচ্ছে রুট ওভার জিএস আশা করি তোমরা জিনিসটা বুঝেছো ঠিক আছে এখন আমরা একটা সিস্টেমে কয়েকটা বস্তু থাকবে সেই একটা দেখবো যে সিস্টেমে একাধিক বস্তু আচ্ছা দড়িতে একাধিক বস্তু রশিতে একাধিক বস্তু রশিদে একাধিক বস্তু ছোট্ট একটা কনসেপ্ট প্রিভিয়াস রশিতে
রশ্মিতে একাধিক বস্তু। দেখো একটা মনে করো আমার এরকম একটা সিস্টেম আছে, তো এই সিস্টেম থেকে আমি একটা তোমার এভাবে একটা দড়ি নিয়েছি, এভাবে মনে করো একটা রশ্মিতে কয়েকটা আমি বস্তু স্থাপন করব। তো এখানে একটা বস্তু স্থাপন করলাম, এখানে একটা বস্তু স্থাপন করলাম, তো এখানে একটা বস্তু স্থাপন করলাম, এটা মনে একটু ইয়া হয়ে গেল। দেখো তারপর এখানে একটা বস্তু স্থাপন করলাম, ঠিক আছে, আর এখানে একটা আমার কি বস্তু স্থাপন করেছি আমি। এখন দেখো তো এটা কিরকম যে একটা রশিতে তিনটা বস্তু আমি একত্র করে এভাবে একটা বৃত্তাকার পথে আমি কি বস্তুটাকে ঘোরাচ্ছি, ঠিক আছে, এইভাবে বৃত্তাকার পথে পুরো সিস্টেমটাকে এভাবে ঘোরাচ্ছি, পুরো সিস্টেমটাকে। তো পুরো সিস্টেমটা আমার কি ভি বেগে ঘুরতেছে, অর্থাৎ না সরি ওমেগা কৌণিক বেগে ঘুরতেছে। কি কৌণিক বেগে? ওমেগা কৌণিক বেগে ঘুরতেছে। এখন ওমেগা যদি কৌণিক বেগ হয় তো এই এই বস্তুটাও কিন্তু ওমেগা কৌণিক বেগে ঘুরতেছে। দেখে নিন এই বস্তুটা হচ্ছে ওমেগা কৌণিক বেগে ঘুরতেছে, এই বস্তুটাও কিন্তু ওমেগা কৌণিক বেগে ঘুরতেছে, এই বস্তুটা ওমেগা। কারণ আমি পূর্ববর্তী লেকচারে বলেছি যে কোনো একটা বৃত্তাকার শেপ যদি তোমার ওমেগা কৌণিক বেগে নিয়ে ঘোরে তাহলে ওর প্রতিটা কণায় কিন্তু ওমেগা কৌণিক নিয়ে, অর্থাৎ এই বস্তুগুলো ছাড়াও যদি এখানে আমি একটা বস্তু চিন্তা করি তো এটাও কিন্তু ওমেগা কৌণিক বেগে ঘুরতেছে। তাহলে চেঞ্জটা কোথায় হবে? চেঞ্জ হবে এখানে ভি আলাদা, এটা যদি আমরা V1 ধরি, এটা আমাদের V2, এটা আমাদের V3। কারণ কি? কারণ দেখো ভি এর যে সূত্রটা আমরা জানি বৃত্তাকার পথের ক্ষেত্রে ভি হচ্ছে ওমেগা আর, তো ওমেগা কনস্ট্যান্ট থাকে, এই ওমেগাটা তোমার কি কনস্ট্যান্ট থাকতেছে। তাহলে ভি কি ডিপেন্ডেন্ট? ভি ইজ প্রপোর্শন টু আর, ভি ইজ প্রপোর্শন টু আর। অর্থাৎ এখানে তোমার দেখো এইটার জন্য আর হচ্ছে এতটুকু, এই জন্য তোমার আলাদা একটা ভি পাবা। এই এই বস্তুটার জন্য, অর্থাৎ এই যে এই বস্তুটার জন্য তোমার আর হচ্ছে এতটুকু, তাহলে এটার জন্য তুমি আর একটা ভি পাবা। আবার এই বস্তুটার জন্য আর হচ্ছে এতটুকু, তো এই কেসে তোমার আর একটা ভি আসবে, কিন্তু ওমেগা প্রতিটার জন্য সেম, ভি আলাদা। তাহলে এখন যদি আমাকে প্রতিটা কেসে টান নির্ণয় করতে বলে, বাই চান্স কেউ এসে জিজ্ঞাসা করলো এই টান, এই জায়গায় আমার টান হচ্ছে T1, আর এই জায়গায় টান হচ্ছে T2, এই জায়গায় টান হচ্ছে T3। কেউ যদি আমাকে বলে যে বলো তো আমাকে T1 T2 ও আচ্ছা T1 T2 T3 ইকুয়াল হোয়াট, কেউ যদি আমাকে এটা জিজ্ঞাসা করতে বলে, ঠিক আছে। আর আমি আর একটা জিনিস এখানে তোমাদের লিখে দেই, যেটা হচ্ছে এই বস্তুটার ভর আমরা M1 ধরবো, এই বস্তুটার ভর হচ্ছে M2। এলে তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে, ঠিক আছে, আসলে সব ডাটা দেওয়া থাকবে, আমি জাস্ট তোমাদের পদগুলো দেখাচ্ছি, ঠিক আছে। তোমরা পদগুলো দেখো, তোমাদের কঠিন লাগলেও দেখো, তোমরা তারপর ম্যাথ করবা, তারপর দেখবা যে ম্যাথে আসলে চাইছে কি, তখন তোমরা দেখবা যে একদম সব ক্লিয়ার, ঠিক আছে। কিন্তু কনসেপ্টগুলো মাথায় রাখতে পারলেই এনাফ। তো M1 M2 M3 তিনটা বস্তু, তাহলে এখানে তোমার T3 T2 T1 আমাদের নির্ণয় করতে বলে। তো আমরা যখন T1 নির্ণয় করব তখন যদি দেখো এখন এখানে আর একটা দেখো ব্যাপার, যে ধরে নিলাম M1 বস্তুটা এখান থেকে যে দূরত্বে আছে সেটা হচ্ছে R1, M1 বস্তুটা এখানে তোমার যে দূরত্বে আছে সেটা হচ্ছে R1। তাহলে আমি ডাটাগুলো যদি এখানে লিখি যে M1টা তোমার V1 বেগে ঘুরতেছে, M1 তারপর V1 আর R1, আর এখানে তোমার যেটা আসতেছে আলটিমেটলি এটা আমি আলাদা পেন দিয়ে লিখবো, সেটা হচ্ছে ওমেগা, ঠিক আছে, ওমেগা, কারণ এটা তোমার আলাদা। তারপর দেখো M2 বস্তুর জন্য M2 V2 R2, এখানে আমি যেটা লিখবো এটা সেম, আচ্ছা পরে লিখি, তাহলে M3 V3 R3, আর এখানে তোমার আসতেছে ওমেগা, ঠিক আছে, ওমেগা আমি তিনটাতে সেম কালি দিয়ে বোঝাচ্ছি, কারণ এটা তোমার এই এই তিনটা তোমার মনে করো ওমেগা। তাহলে এই পার্টটুকু আমার সেম, অর্থাৎ এই পার্টটুকু যেটুকু আছে এই পার্টটুকু আমার সেম, আর বাকি পার্টটুকু হচ্ছে আমার ভিন্ন, M1 এর জন্য আলাদা। আর R1টা কি? M1 বস্তুটা দেখো এখানে না, M1 এর জন্য V1 বেগ, R1টা হচ্ছে আমার এই পয়েন্ট থেকে এই যে এই দূরত্বটা R1, M2 বস্তুর জন্য R2 হচ্ছে এই এতটুকু, আর M3 বস্তুর জন্য R3 হচ্ছে এতটুকু। তাহলে এখন যদি আমাকে এই পয়েন্টে যদি টান নির্ণয় করতে বলে, অর্থাৎ এই যে লাস্ট পয়েন্টটা আছে T1 যদি নির্ণয় করতে বলে, T1 লিখবো আমরা, এটা আমি শর্টকাটে করাচ্ছি। তো T1 এ দেখবো M1 বস্তু কয়টা বস্তু আছে, ওখান থেকে ডান দিকে কয়টা বস্তু আছে, অর্থাৎ এখানে যে আমি T1 টেনশন ফোর্স এখানে নির্ণয় করতে চাই, তো এর ডান দিকে কয়টা বস্তু ঘুরতেছে, শুধু একটা বস্তু ঘুরতেছে। তাহলে T1 হবে দেখো M1 V1 স্কয়ার বাই কি R1, অথবা কি M1 ওমেগা স্কয়ার R1। দেখো ওমেগা 1 নেই না কিন্তু এখানে, অর্থাৎ এখানে তোমার যে বস্তুটা ঘুরতেছে
প্রথমত আমার এখানে কিভাবে আমি বের করতেছি সেই জিনিসটা দেখো, যে এইখানে আমার টেনশন ফোর্স নির্ণয় করতে হবে। তো এর ডান দিকে কয়টা বস্তু ঘূর্ণায়মান? একটা বস্তু, তাহলে আমার ওই বস্তুটি নিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে m1 v1 স্কয়ার বাই r1, এখানে v1 দিছি, m1 দিছি, r1 দিছি, কিন্তু এখানে ওমেগা 1 দেই নাই, কারণ ওমেগা 1 হবে না, এখানে তোমার ওমেগা একটা কৌণিক বেগ নিয়ে ঘুরতেছে। আবার t2 যদি নির্ণয় করতে বলি, t2 নির্ণয় করার সময় দেখো কাহিনী, এই যে এইখানে আমার t2 এর ডান দিকে এই বস্তুটাও ঘুরতেছে, এই বস্তুটাও ঘুরতেছে, তাহলে t2 আমার হবে কি, দেখো প্রথমে m1 বস্তুটা নেই, তাহলে m1 v1 স্কয়ার বাই r1 প্লাস, তাহলে t2 যখন নির্ণয় করব তখন আসলে m1 গেল, এখন আর থাকতেছে কি, এই যে t2 এর ক্ষেত্রে m1 গেল আর m2 থাকতেছে, তাহলে m2 এর জন্য আমরা নির্ণয় করব, m2 হচ্ছে তোমার m2 v2 স্কয়ার বাই r2, ঠিক আছে, r2। এভাবে t3 কি হবে, t3 দেখো, এই যে এখানে আমার t3 না, t3 হচ্ছে একটা দুইটা তিনটা বস্তু নিয়ে ঘুরতেছে, তাহলে আমার তিনটা বস্তুর জন্যই ফাংশনগুলো লিখতে হবে, তাহলে m1 v1 স্কয়ার বাই r1 প্লাস m2 v2 স্কয়ার বাই r2 প্লাস m3 v3 স্কয়ার বাই r3। তাহলে এখানে দেখো তোমরা জিনিসটা, এই পয়েন্টে তোমার টান সর্বনিম্ন, এই পয়েন্টে তার থেকে একটু বেশি, এই পয়েন্টে সবচেয়ে বেশি। তোমরা আশা করি জিনিসটা বাস্তবেও ফিল করতে পারবা, যে এরকম যদি আমরা অসংখ্য বস্তু নিয়ে নেই, তাহলে রশি কিন্তু এইখানে ছিঁড়ার চান্স কম, এইখানে ছিঁড়ার চান্স বেশি। রশি যদি বাই চান্স ছিঁড়েও যায়, তাহলে এই জায়গায় ছিঁড়বে, কারণ কি এই জায়গায় টান হচ্ছে ম্যাক্সিমাম। দেখো কতগুলা যোগ হয়েছে, একটা দুইটা তিনটা যোগ হয়েছে, কিন্তু এই জায়গায় দেখো দুইটা, এই জায়গায় দেখো শুধুমাত্র একটা। তাহলে আশা করি একাধিক বস্তুর কেসটা তোমরা বুঝেছো। তাহলে এখন আমরা উত্তাল সেতু অবতল সেতুর একটা ইস্যু দেখবো, এটা আমাদের লাস্ট টপিক আজকের, উত্তাল সেতু অবতল সেতু। দেখো উত্তাল সেতু ও অবতল সেতু। উত্তাল সেতু ও অবতল সেতু, দেখো উত্তাল সেতু কি, উত্তাল সেতু হচ্ছে তোমার এরকম হইতে পারে, উত্তাল সেতু এরকম মনে করো ইয়া আছে, আর এইভাবে তোমার মনে করো একটা কি বৃত্তাকার একটা কি শেপ। আচ্ছা আমি তো বৃত্ত আঁকতেই পারি না, বুঝছো, আহারে, তাহলে কি করা যায় বলো তো। তাহলে দেখো উত্তাল সেতু ও অবতল সেতুর কেসটা, এখানে মনে করো উত্তাল সেতু এটা, ঠিক আছে, এটা হচ্ছে উত্তাল। তাহলে আমরা প্রথমে আলোচনা করতেছি উত্তাল নিয়ে, আলোচনা করতেছি উত্তাল। তো উত্তাল সেতুতে এরকম মনে করো একটা গাড়ি তোমার কি যাবে, অর্থাৎ এখানে তোমার এসে এইভাবে গাড়িটা যাবে। তো এটা একটা উত্তাল সেতু, এটা হচ্ছে একটা গোলকের পার্ট, ঠিক আছে, এই জিনিসটা একটা কিন্তু গোলক না, এটা হচ্ছে তোমার একটা বৃত্তের পার্ট, এটা হচ্ছে কিন্তু বৃত্তের একটা কেন্দ্র আছে, ধরো কেন্দ্রটা বৃত্তের এখানে হইতে পারে, এখানে তোমার বৃত্তটা কেন্দ্র সম্পূর্ণ বৃত্তটা তোমার এইভাবে হইতে পারে, এই যে ডট 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 ডট, এইভাবে সম্পূর্ণ বৃত্তটা হইতে পারে, কিন্তু আমি জাস্ট বৃত্তের একটু অংশ নিছি আর কেন্দ্রটা আমি এখানে উল্লেখ করে দিলাম, সমস্যা নাই। তো এই জায়গায় মনে করো একটা গাড়ি, তোমার গাড়িটা এভাবে যাবে, এইভাবে গাড়িটা কি পার হবে রাস্তাটা। তো গাড়িটার ভর ধরে নিলাম আমি এম ভরের একটা গাড়ি পার হবে। তো গাড়িটার যদি ভর এম হয়, তাহলে এর নিচের দিকে কি কাজ করতেছে, নিচের দিকে অভিকর্ষজ বল ক্রিয়া করবে না, এর নিচের দিকে তোমার অভিকর্ষজ বল ক্রিয়া করবে, ঠিক আছে, নিচের দিকে অভিকর্ষজ বল। তাহলে এখানে তোমার ক্রিয়া করতেছে mg অভিকর্ষজ বল। আবার দেখো এই গাড়িটা এই তলে একটা ক্রিয়া দেয়, জিনিসটা একবার দেখাই, এই গাড়িটা এই তলে একটা ক্রিয়া দেবে, এরকম একটা ক্রিয়া দেবে, এই গাড়িটার তলে একটা এরকম একটা ক্রিয়া দেবে, আর আবার এই তলটা, এই যে এই তলটা গাড়িটাকে আবার একটা প্রতিক্রিয়া দেবে, আর এটা কিসে প্রয়োগ হয়েছে, এইটা প্রয়োগ হয়েছে গাড়িতে, আর এইটা প্রয়োগ হয়েছে তলে, অর্থাৎ গাড়িটার তলে আর ক্রিয়া দিছে, আর এই তল গাড়িকে আর প্রতিক্রিয়া দিছে। তাহলে আমাদের নিতে হবে গাড়ির উপর প্রয়োগকৃত বল, অর্থাৎ তল গাড়িকে কি প্রতিক্রিয়া দিছে সেটা আমাদের নিতে হবে, যেটা আমরা অবিলম্বিক প্রতিক্রিয়া হিসেবে চিনি। তাহলে আমরা এখানে লিখতে পারি, এটা দিতে পারি যে তল কর্তৃক একটা প্রতিক্রিয়া আছে, সেটা হচ্ছে আমার আর, এটা হচ্ছে আমার আর, ঠিক আছে, তল কর্তৃক প্রতিক্রিয়া আর। এখন দেখো বৃত্তটা কোন দিকে, কেন্দ্রটা কোন দিকে, কেন্দ্রমুখী বল আমাদের লাগবে। এখানে দেখো জিনিসটা, যে গাড়িটা এখানে ওঠার পর এভাবে একটা বৃত্তাকার পথ অতিক্রম করতেছে না, বৃত্তাকার একটা পথ অতিক্রম করতেছে। তো বৃত্তাকার পথ যদি অতিক্রম করা হয়, তো বৃত্তাকার পথ অতিক্রম করার সময় নিশ্চয়ই এটাকে আমরা ঘোরা বলতে পারি, আর ঘোরা হলে এখানে তোমার কেন্দ্রমুখী বল লাগবেই। কেন্দ্রমুখী বল কিসের দিকে লাগবে, কেন্দ্রের দিকে লাগবে। এখানে কেন্দ্র নিশ্চয়ই এখানে না, কেন্দ্র হচ্ছে এই যে এখানে,
তাহলে এখানে যদি কেন্দ্রমুখী বল লাগে তাহলে উপর নিচ যতগুলা বল ক্রিয়া করতেছে তাদের লব্ধি আমাদের কেন্দ্রমুখী বলের যোগান দিবে, কারণ কেন্দ্রমুখী বল একটা কি ডিমান্ড ফোর্স আমরা যেটা জানি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, লব্ধি আকারে যদি নিচের দিকে কেন্দ্রমুখী বল লাগে তাহলে এমজি অবভিয়াসলি বড় হইতে হবে, এমজি মাইনাস আর, এটাকে আমরা লিখতে পারি এম ভি স্কয়ার বাই আর। ঠিক আছে, এটা আমার তাহলে কি উত্তাল যে সেতু আছে তার কি কন্ডিশন, এটা হইতে পারে। এখন দেখো দুইটা কেস হইতে পারে, গাড়িটা যদি এর থেকে কম বেগে যায়, অর্থাৎ গাড়িটা দেখো ভি বেগে যাবে, এটা হচ্ছে আমার কেস। এমন এমন একটা কেস হইতে পারে না যে গাড়িটা খুব দ্রুত এসে এভাবে সাই করে উড়ে গেল, এই যে এইভাবে সাই করে উড়ে গেল, মানে এরকম একটা দেখো বৃত্তাকার একটা শেপ খুব স্পিডে যাওয়ার কারণে গাড়িটা এখানে এই তল আর ছোঁয়ে নাই, এটা ছোঁয়ে নাই, বুঝছো, এই মাটিটার ছোঁয়ে নাই, একদম এখানে থেকে ডাইরেক্ট এখানে উড়ে দুম করে এখানে পরে আবার যাত্রা শুরু করছে, এরকম হইতে পারে। এরকম যাতে না হয় এজন্য মিনিমাম কত বেগ, এখন যদি আমাকে বলে যে মিনিমাম কত বেগ, আচ্ছা ম্যাক্সিমাম কত বেগ, ম্যাক্সিমাম কত বেগে যেতে পারবে, ম্যাক্সিমাম বেগ কত, ম্যাক্সিমাম বেগ কত হতে পারে, ম্যাক্সিমাম বেগ কত হতে পারে। দেখো জিনিসটা আমার বুঝো যে এই একটা ম্যাক্সিমাম আমরা বেগ নির্ণয় করব, যে বেগের থেকে বেশি বেগে গেলে এটা আসলে এইভাবে উড়ে যাবে, মানে এরকম আছে না, ম্যাক্সিমাম বেগ কত, অর্থাৎ এখানে তোমার নিরাপদে যাওয়ার ম্যাক্সিমাম বেগ কত, নিরাপদে যাওয়ার আমরা এখানে দেই নিরাপদে, নিরাপদে যাওয়ার ম্যাক্সিমাম বেগ কত, নিরাপদে যাওয়ার ম্যাক্সিমাম বেগ কত, অর্থাৎ এখানে তোমার ধরো একটা বেগ আছে যে বেগে এখানে তোমার গেল, তার থেকে আর একটু বেশি বেগে গেল এভাবেই গেল, তার থেকে আর একটু বেশি বেগে এভাবেই গেল, কিন্তু তোমার কি প্রতিক্রিয়া কমে যাচ্ছে, আর একটু হইতে পারে বেশি বেগ হইতে পারে এইভাবে গেল, আর একটু বেশি বেগ হইতে পারে একেবারে এইভাবে হইতে পারে, আর একটু বেশি বেগ এরকম হইতে পারে, পারে তো নাকি। তাহলে দেখো যে নিরাপদে যাওয়ার ম্যাক্সিমাম বেগ কত, যে আমরা কত সর্বোচ্চ কত বেগে গেলে এভাবেই যেতে পারবো, অর্থাৎ এভাবেই যেতে পারবো, সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা সূত্রটা লিখি, সেটা হচ্ছে কি mg মাইনাস আর হচ্ছে কি এম ভি স্কয়ার বাই আর। আর কি আর হচ্ছে, দেখো তোমরা ফির আবার আর নিয়ে মারামারি শুরু করে দিবা, আর সবসময় জানো যে কেন্দ্রমুখী বলের যে আরটা সেটা হচ্ছে এই আর, এই আরটা হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, এটা হচ্ছে আমার সেই আর, আর এই আরটা হচ্ছে আমার তল কর্তৃক বস্তুর উপর প্রযুক্ত প্রতিক্রিয়া, যেটা আমরা অবিলম্বিক প্রতিক্রিয়া হিসেবে চিনি। তাহলে এখন দেখো তো এখানে এমজি কনস্ট্যান্ট কিনা, এই জায়গায় এমজি কনস্ট্যান্ট কিনা, এমজি হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে, এমজি কনস্ট্যান্ট। এখানে আমার করা লাগবে কি ভি ম্যাক্সিমাম করা লাগবে, ভি ম্যাক্সিমাম করা লাগবে, ভি ম্যাক্সিমাম করতে হবে, ভি ম্যাক্সিমাম করা লাগবে এম কনস্ট্যান্ট, দেখো এম আর আরটা কনস্ট্যান্ট, এই যে এম আর আর এখানে এমজি, এই তিনটা টার্ম আমি একসাথে লিখতে পারি, একসাথে কি লিখতে পারি জানো, এই তিনটা টার্মে আমি এইভাবে তীর চিহ্ন দিতে পারি, দেখো এই তিনটাই কিন্তু কনস্ট্যান্ট, তার ভিটা ম্যাক্সিমাম করা লাগবে। এখন ভিটা যদি ম্যাক্সিমাম করতে যাই তাহলে আর আমাকে মিনিমাম কত কত করা লাগবে, তোমরা জিনিসটা কি বুঝছো কিনা জানি না, যেটা হচ্ছে ভি ম্যাক্স যদি করা লাগে তো আর মিনিমাম, কারণ কি এটা বিয়োগ অবস্থায় আছে, যদি যোগ হইতো তাহলে ভি ম্যাক্স করার জন্য আর ম্যাক্স করা লাগতো, এরকম যদি মনে করো 10 থেকে আমরা এক্স বিয়োগ দেব, এটা আমরা একটা মান পাবো, মনে করো এখানে মানটা পাবো একটা ওয়াই মান পাবো, তো ওয়াই যদি আমার ম্যাক্সিমাম হইতে হয়, ওয়াই যদি ম্যাক্সিমাম হইতে হয় তাহলে এক্স কে সর্বনিম্ন হইতে হবে, কারণ 10 থেকে কিছু বিয়োগ দেওয়া যাবে না, ওয়াই কে যদি ম্যাক্সিমাম করতে যাই, অর্থাৎ ওয়াই এর মানটা আমরা যদি সর্বোচ্চ পেতে যাই, ম্যাক্সিমাম পেতে চাই, তাহলে 10 থেকে কোনো কিছুই বাদ দেবো না, অর্থাৎ 10 থেকে কিছু কমানো যাবে না, তাহলে আমরা ওয়াই এর ম্যাক্সিমাম মান পাবো। তাহলে 10 কে আমরা যদি ওয়াই কে যদি ম্যাক্সিমাম করতে যাই তাহলে এক্স কে মিনিমাম করা লাগবে, কারণ কি, কারণ এখানে মাইনাস আছে, আর যদি প্লাস থাকতো তাহলে ওয়াই কে ম্যাক্সিমাম করার জন্য এক্স কেও ম্যাক্সিমাইজ করতে হবে। আশা করি তোমরা জিনিসটা বুঝেছো, মাইনাস থাকলে সম্পর্কটা উল্টা, তাহলে ভি কে যদি ম্যাক্সিমাম করতে যাই তাহলে আর কে আমাদের মিনিমাম করা লাগবে, আর আর এর মিনিমাম হবে 0, কারণ আর তো রিয়াকশন তো কখনো মাইনাসে যেতে পারে না, তাহলে আর এর মিনিমাম মান 0 হইতে পারে। তাহলে আমরা এখানে জিনিসটা বসাবো, আর যদি 0 বসাই তাহলে যেটা হচ্ছে কি এমজি হচ্ছে এম ভি স্কয়ার বাই আর, এখানে আমরা ম্যাক্স দেই, এখন ম্যাক্স দিব কারণ ভি ম্যাক্স নিচে, এই কারণে আর মিনিমাম হয়ে গেছে, আর মিনিমাম হচ্ছে আমার 0, আমরা এই টার্মটা একটু লিখতে পারি, এখান থেকে আমরা এম ক্যান্সেল করে দিতে পারি, তাহলে দেখো ভি ম্যাক্স স্কয়ার, ভি ম্যাক্স হচ্ছে তোমার কি রুট ওভার আর জি, তাহলে এটা হচ্ছে আমার সর্বোচ্চ কত বেগে আমি নিরাপদে যাত্রা শুরু করতে পারবো, এটা হচ্ছে আমার সর্বোচ্চ কত বেগে নিরাপদে যাত্রা করতে পারবো, ঠিক আছে, এটা হচ্ছে আমার ভি ম্যাক্স হচ্ছে আর জি। এখন আমরা অবতল সেতু নিয়ে আলোচনা করব, অবতল, ঠিক আছে, এখন আমাদের আলোচ্য টপিক হচ্ছে অবতল, অবতল,
অবতল সেতু, ঠিক আছে, অবতল সেতু নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এখন দেখো অবতল সেতু যদি হয় তো অবতল সেতু কি রকম হবে? অবতল সেতু তো এরকম হবে, দুইটা জিনিস নেই এখানে, এখানে দুইটা জিনিস নেই, তো এখানে তোমার অবতল একটা বৃত্তাকার পথ নিতে হবে আমাদের, এটা তোমরা ধরে নাও বৃত্ত, এত প্যারা নেই। তাহলে এখানে দেখো বস্তুটা কিভাবে আসবে, বস্তুটা তোমার এই দিক দিয়ে যাত্রা শুরু করে এভাবে 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 উঠতেছে, ঠিক আছে। তল সেতু হচ্ছে এরকম, ধরো এইখানে তোমার গাড়িটা এইভাবে আছে, গাড়িটা এই সেতুটা অতিক্রম করবে, ঠিক আছে, গাড়িটা এই সেতুটা অতিক্রম করবে, এটা হচ্ছে আমার সেই অবতল কাঙ্ক্ষিত সেতু, ঠিক আছে। এটা ধরো তো গাড়ি, তো এম ভরের গাড়িটার ভর হচ্ছে আমার এম, গাড়িটার ভর এম ভরের গাড়ি, ঠিক আছে, এম ভরের গাড়ি। তো এখানে তোমার যে বৃত্তটা আছে বৃত্তের কেন্দ্র নিশ্চয়ই এখানে হবে, কারণ এইভাবে বৃত্তটা ঘুরবে, তো কেন্দ্র ওই দিকেই হবে। এম ভরের গাড়ির তোমার নিচের দিকে কি ক্রিয়া করবে, এম ভরের গাড়ির নিচের দিকে তোমার এমজি ক্রিয়া করবে, ঠিক আছে, নিচের দিকে এমজি, নিচের দিকে ক্রিয়া করবে এমজি, আর গাড়িটা তোমার তলে একটা ক্রিয়া দেবে আর, আবার তলটা গাড়িকে একটা প্রতিক্রিয়া দেবে আর, তাহলে সেই প্রতিক্রিয়াটা হচ্ছে আমার আর এই দিক, অর্থাৎ তল কর্তৃক গাড়ির উপর প্রতিক্রিয়া, এটা হচ্ছে তলের অভিলম্বিক প্রতিক্রিয়া, এটা হচ্ছে আর এই দিক। তারপর দেখো যেহেতু গাড়িটাকে ঘোরা লাগবে, অর্থাৎ একটা বৃত্তাকার পথ অতিক্রম করা লাগবে, মানে এক কথায় গাড়িটাকে ঘোরা লাগবে, তো গাড়িটা ঘোরার জন্য তোমার কেন্দ্রের দিকে, অর্থাৎ এটা কেন্দ্র না, কেন্দ্রের দিকে একটা তোমার কি লব্ধি বল লাগবে, যে লব্ধি বলটা তোমার কেন্দ্রমুখী বলের যোগান দেয়। তাহলে এখানে তোমার দুইটা বল অ্যাক্টিভ, একটা হচ্ছে আর একটা হচ্ছে এমজি, তো এই দুইটা বলের লব্ধি কিন্তু আমরা কেন্দ্রমুখী বল পাবো এখান থেকেই। তো আমরা কি লিখতে পারি না যে যেহেতু উপরের দিকে কেন্দ্রমুখী বল লাগতেছে, কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বল লাগতেছে, তার মানে আরটা সবসময় বড়ই হবে। তাহলে এখান থেকে আমার আসতেছে আর মাইনাস এম জি, এখান থেকে আসতেছে এম ভি স্কোয়ার বাই আর, যদি আমরা ভি বেগে নিতেছি, এটা হচ্ছে আমার অবতল সেতুর জন্য কাঙ্ক্ষিত সূত্র। এখন যদি আমাকে বলে যে সর্বোচ্চ কত বেগে আমরা, না সরি, সর্বনিম্ন কত বেগে যেতে পারবো, ঠিক আছে, সর্বনিম্ন কত বেগে যেতে পারবো, আচ্ছা এরকম না, এখানে তোমার নির্দিষ্ট, আচ্ছা ওটা এখানে না দিলেও হবে, কারণ এখানে দেখো সর্বনিম্ন বেগ যদি আমরা সর্বোচ্চ বেগ যদি নির্ণয় করতে চাই, তাহলে আর কে ম্যাক্সিমাম হইতে হবে, এখানে দেখো আর কে ম্যাক্সিমাম হইতে হবে, এখানে কিন্তু ওটা আমরা সর্বোচ্চ বেগটা এখান থেকে নির্ণয় করতে পারবো না। দেখো আর মাইনাস এম জি, এটা হচ্ছে আমার এম ভি স্কোয়ার বাই আর না, বাই চান্স এখানে তো এটা কনস্ট্যান্ট, এম জিটা আমার কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট। এখন যদি আমি ভি ম্যাক্সিমাম করতে যাই, ভি যদি ম্যাক্সিমাম করতে যাই, দেখো ভি ম্যাক্সিমাম করতে যাই তো আর কে ম্যাক্সিমাম করা লাগবে, আর কে ম্যাক্সিমাম করা লাগবে, তো আর এর ম্যাক্সিমাম মান কিন্তু আমরা জানি না, তো ম্যাথমেটিক্যাল যে টার্ম থাকবে, ম্যাথ থাকলে আমরা ওভাবে বের করতে পারবো। এখন আমাদের যদি বলা হয় যে ভি মিনিমাম করতে চাই, ভি মিনিমাম যদি করতে যাই, তাহলে তোমার কত হবে, দেখো আসলে ভি মিনিমাম এখানে আর মিনিমাম ওই শর্তটা খাটতেছে না, এটা এভাবেই তোমরা রেখে দিতে পারো, এখানে ওই কেসটা নিয়ে আমি অত ডিটেলস আমিও জানি না অবশ্য, শুধু আমি এতটুকুই দেখছি যে আসলে এখানে তোমার ওই কেসে কিন্তু আমরা ম্যাক্সিমাম জিনিসটা ইজিলি বের করতে পারছি, তোমরা এই কেসে উড়ে না যাওয়ার শর্তটা বের করতে পারবা, কিন্তু এই কেসে বের করতে পারবা, হয়তো বের করতে পারবা, কিন্তু ওই জিনিসটা আমি জানি না, ঠিক আছে, এটা তোমার এভাবে হয়তো বের করা যাবে, কিন্তু এতটুকু বলতে পারি যে ভি যদি আমার ম্যাক্সিমাম লাগে, তো আর কে আমরা ম্যাক্সিমাইজ করতে পারি, অর্থাৎ আমরা যদি সর্বোচ্চ বেগ চাই, তো আর কে আমরা সর্বোচ্চ করব, তাহলে আমরা কি ম্যাক্সিমাম মানটা পাবো। তাহলে এটা আমাদের গেল উত্তল অবতল সেতুর যে টার্মগুলো ছিল, এই টার্মগুলো গেল। এখন আমরা লাস্ট আর একটা জিনিস দেখবো, যেটা হচ্ছে ঘর্ষণ, ঘর্ষণ প্লাস কি কেন্দ্রমুখী বল, এরকম অলরেডি আমরা দেখেছি, তো আর একটা দেখবো, এটা একটা মজার কনসেপ্ট, তো অক্ষরপথ বই থেকে কালেক্ট করা একটা ম্যাথের কনসেপ্ট, ঠিক আছে। তো এরকম একটা জিনিস দেখো যে এখানে তোমার একটা মনে করো বৃত্তাকার একটা শেপ ঘুরতেছে তোমাদের, তো আনুভূমিক বৃত্ত বোঝাতে ডিম্বাকার করে দিতে প্রয়োজন হবে, অর্থাৎ করে দিব এখানে, তো এই যে এটা মনে করো একটা বৃত্তাকার শেপ, আর এখানে আমার যে এক্সিসটা যে অক্ষকে কেন্দ্র করে ও ঘুরবে, সেই অক্ষটা আমার মনে করো এই যে এটা, ঠিক আছে। তো এই অক্ষকে কেন্দ্র করে এই বৃত্তটা তোমার ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরতেছে, এখানে যে তোমার কৌণিক বেগটা আছে, কৌণিক বেগটা হচ্ছে আমার ওমেগা, ঠিক আছে, ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরতেছে। এখন আমার প্রশ্ন, ওমেগা কৌণিক বেগ নিয়ে যদি পুরো সিস্টেমটা ঘোরে, তাহলে আসলে এখানে তোমার কৌণিক বেগ ওমেগা,
এখানেও কৌণিক বেগ ওমেগা, এখানেও কৌণিক বেগ ওমেগা, প্রতিটা পয়েন্টে তোমার কৌণিক বেগ ওমেগা, কিন্তু কিন্তু বেগ হচ্ছে তোমার আলাদা। এখানে তোমার একটা বেগ পাবা, এখানে তোমার একটা বেগ পাবা, কারণ আমি তোমাদের দেখিয়েছি অলরেডি যেটা ভি হচ্ছে ওমেগা আর, অর্থাৎ ওমেগা কনস্ট্যান্ট থাকলে ভি আর এর সাথে সমানুপাতিক সম্পর্কিত, সে কারণে তোমার আর চেঞ্জ হয়, তো ভি চেঞ্জ হয়। এখানে আর আলাদা, এখানে আর আলাদা, এখানে আর আলাদা, এখানে তোমার আর আলাদা, তাহলে ভি আলাদা হয়ে যাবে, কিন্তু ওমেগা প্রতিটা পয়েন্টের জন্য সেম। ঠিক আছে, তো এখন আমার প্রশ্ন, এখানে তোমার একটা আমি বস্তু রাখবো, ঠিক আছে, এখানে আমি একটা, ধরো এই বস্তুটা, আচ্ছা এই শেপটা রাখবো, তো এইখানে আমি একটা বস্তু রাখলাম, এই বস্তুটা হচ্ছে এই যে বৃত্তাকার যে পাতটা আছে, বৃত্তাকার পাত, এই পাতের উপর একটা বস্তু আমি স্থাপন করেছি, এখানে স্থাপন করেছি। এই বস্তু আর এই পাতের যে মধ্যবর্তী যে ঘর্ষণ গুণাঙ্ক, এখানে আমার আসছে মিউএস, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউএস। কি বললাম, এই বস্তুটা আর পাতের যে মধ্যবর্তী স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক সেটা হচ্ছে মিউএস, অর্থাৎ বস্তুটা বৃত্তাকার একটা পাতের উপর মিউএস ঘর্ষণ গুণাঙ্ক নিয়ে কি অবস্থিত। ঠিক আছে, এখন কি শর্তে আমার সর্বোচ্চ কত বেগে ঘুরলে তোমার এই ইয়াটা বস্তুটা ওখানে স্থির থাকবে। আমার প্রশ্ন দেখো যে সর্বোচ্চ, আচ্ছা এখানে ওমেগা আমরা না দিই, ঠিক আছে, আমরা ওমেগাটাই নির্ণয় করব, ওমেগা ম্যাক্সটা আমরা নির্ণয় করব, সর্বোচ্চ কত কৌণিক বেগে, সর্বোচ্চ কত কৌণিক বেগে ঘুরলে এই বস্তুটা আমরা ভর দেই, এই বস্তুটার ভর আমরা এম দেই, ঠিক আছে, এই যে ছোট যে বস্তুটা যেটা স্থাপন করলাম, ঘুরলে এম ভরের বস্তুটি ওখানে স্থির থাকবে। তাহলে সর্বোচ্চ কত কৌণিক বেগে ঘুরলে এম ভরের বস্তুটি ওখানে স্থির থাকবে। তাহলে এখন দেখো এম ভরের বস্তুর উপর আমরা শর্তগুলো একটু খাটাই, যে এম ভরের বস্তুর উপর কি কি বল ক্রিয়া করতেছে। নিচের দিকে এম ভরের বস্তুর নিচের দিকে ক্রিয়া করতেছে তোমার এমজি, ঠিক আছে, এমজি। আর উপরের দিকে কি ক্রিয়া করে, উপরের দিকে এই যে এম ভরের বস্তুটা এই বৃত্তাকার পাতে আর একটা ক্রিয়া দেবে, এম ভরের বস্তুটা বৃত্তাকার পাতে আর একটা ক্রিয়া দেবে, সেটা নিচের দিকে। আবার এই তলটা বস্তুর উপর আর একটা প্রতিক্রিয়া দেবে, যেটা আমরা অবিলম্বিক প্রতিক্রিয়া হিসেবে জানি, তো ওটা আমরা এবার এখানে দিব, যেটা হচ্ছে যে এম ভরের বস্তুর উপর তল কর্তৃক প্রযুক্ত অবিলম্বিক প্রতিক্রিয়া হচ্ছে আর। এই আরটা কোথা থেকে আসলো, হুট করে তো আসে নাই, এটা প্রতিক্রিয়া। ক্রিয়াটা কোনটা, ক্রিয়া হচ্ছে এই এম ভরের বস্তুটা তলে একটা ক্রিয়া দিয়েছে আর, এই তলটা আবার এম ভরের বস্তুকে একটা প্রতিক্রিয়া দেবে আর। ঠিক আছে, এখন দেখো তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি না যে আর হচ্ছে এমজি এর সমান, এটা এক নাম্বার সমীকরণ আমরা লিখতে পারি না, কারণ বস্তুটা দেখো উপরে নিচে কিন্তু বস্তুটার কোনো গতি নাই, উপরে নিচে যদি বস্তুর কোনো গতি না থাকে তাহলে এই আরটা তোমার এমজি কে ক্যান্সেল করে দিবে। আর এই বস্তুটা যদি এখানে ঘোরে, এই বস্তুটা এখানে ধরো ঘুরবে, এই পুরো সিস্টেমটা যদি ঘোরে তো বস্তুটাও তো এইভাবে ঘুরবে, কিন্তু বস্তুটার বৃত্তাকার পথটা কিন্তু আলাদা হবে। তোমরা এটা জিনিসটা বুঝছো কিনা, বুঝছি আমি বুঝতেছি না, দেখো জিনিসটা এইখানে মনে করো তোমার বৃত্তটা এটা, তো এম ভরের বস্তুটার বৃত্তাকার পথের কিন্তু আলাদা, এম ভরের বস্তুটার বৃত্তাকার পথ হচ্ছে তোমার এই যে এইটা হচ্ছে এম ভরের বস্তুটার বৃত্তাকার পথ, ঠিক আছে। এই যে দেখো পুরো সিস্টেমটা তো এভাবে তোমার ঘুরতেছে, তো এম ভরের বস্তুটাও কিন্তু এই পাতের সাথে লাগালাগি অবস্থায় এভাবে আর একটা বৃত্তাকার পথে কিন্তু ঘুরবে। দেখো এই পুরো সিস্টেম যদি এভাবে ঘুরে, তো এম ভরের বস্তুটা কিন্তু ওই বৃত্তে আর একটা বৃত্ত স্থাপন করে ওই পথে ঘুরতে থাকে, কিন্তু পাতের সাথে লাগালাগি অবস্থায়। তো আমরা এই যে তোমার যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা আরেকটা, এই যে দূরত্বটা অর্থাৎ ওই বস্তুটা যে বৃত্তাকার পথ নিয়ে ঘুরতেছে সেই পথটাকে আমরা ছোট হাতের আর দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে। ছোট হাতের আর দ্বারা যদি প্রকাশ করি, আচ্ছা দেখো ছোট হাতের আর দ্বারা যদি প্রকাশ করা হয় তাহলে কেন্দ্রমুখী বলটা এখানে কি আসতেছে, এফসি। এফসি হচ্ছে ওই বস্তুর জন্য কেন্দ্রমুখী বল আসতেছে এম ওমেগা স্কয়ার আর। আর ওমেগা কেন, ওমেগা তোমরা বলতে পারো যে এই পুরো সিস্টেমটা তোমার, আচ্ছা ওমেগা না দিয়ে এখানে দেখো জিনিসটা, আচ্ছা ওমেগা, ঠিক আছে ওমেগা দেখো, তাহলে ওমেগা ধরো ওমেগা কৌণিক বেগে এটা ঘুরতেছে, তো এখানে তোমার সিস্টেমটা তোমরা বলতে পারো যে আসলে এখানে যদি ওমেগা নিয়ে ঘোরে তো এই বস্তুটাও কিন্তু ওমেগা নিয়ে ঘুরবে। আমি কিন্তু এটা বারবার বলতেছি, কারণ ওমেগা কৌণিক বেগে ঘোরা মানে এই বস্তুটার প্রতিটা পয়েন্ট কিন্তু ওমেগা কৌণিক বেগে ঘুরতেছে, অর্থাৎ এখানে তোমার এই বস্তুটা ঘোরার জন্য নিশ্চয়ই কেন্দ্রমুখী বল একটা লাগতেছে। তো কেন্দ্রমুখী বল যখন লাগবে তখন আসলে কেন্দ্রমুখী বলের যোগানটা কেউ না কেউ দিবে,
তার আগে কেন্দ্রমুখী বলটা হচ্ছে আমার এম ওমেগা স্কয়ার আর, এটা হচ্ছে আমার কেন্দ্রমুখী বল। এখন আমাকে দেখতে হবে এই কেন্দ্রমুখী বলের যোগানটা কে দেয়। দেখো বস্তুটা যখন এভাবে ঘুরতে থাকবে, তোমরা একটু চিন্তা করো যে বস্তুটা যখন এইভাবে ঘুরতে থাকবে তখন বস্তুটা কোন দিক বরাবর স্লিপ কাটার উপক্রম হবে, গতিটা কোন দিক হইতে পারে। বস্তু যখন এইভাবে ঘুরতে থাকবে, এভাবে ঘুরতে থাকবে, তখন বস্তুটা এই দিক বরাবর কিন্তু স্লিপ কাটার চান্স থাকবে, অর্থাৎ এখানে স্লিপ কেটে পড়ে যাবে। তোমরা বাস্তব দিক দিয়ে চিন্তা করো যে একটা তোমরা বৃত্তাকার পাতে একটা বস্তু স্থাপন করছো, এইভাবে ঘোরাবা, নিশ্চয়ই এই বস্তুটা কেন্দ্রের দিকে আগায় যাবে না, কোন দিকে যাবে, হালকা হালকা করে আগায় এই বাইরের দিকে যাবে, এক সময় ও পড়ে যাবে। অর্থাৎ ওর যে গতিটা আছে, ওর গতিটা হচ্ছে বাইরের দিকে, এই দিক বরাবর ওর গতি, এই দিক বরাবর ওর গতি, আর এই দিক বরাবর যদি ওর গতি হয় তাহলে ওর আসলে কেন্দ্রমুখী বল অর্থাৎ ঘর্ষণ বল তোমার এই দিক বরাবর কাজ করবে। জিনিসটা বুঝছো? ওর গতি কিন্তু এখান থেকে বাইরের দিকে পড়ে যাওয়ার উপক্রম হবে, তাহলে ওর ঘর্ষণ বলটা তোমার ক্রিয়া করতেছে এই দিক বরাবর। তাহলে এই দিক বরাবর আমার ঘর্ষণ বল, আমি ঘর্ষণ বলটা এখানে উল্লেখ করে দিব। এবার এই কেন্দ্রের দিক বরাবর আমার ঘর্ষণ বল অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ হয়ে যাবে এফএস। তাহলে দেখো এই দিক বরাবর কিন্তু এই যে এই দিকটা, এই দিক বরাবর কিন্তু আর ওর কোনো বল নাই, এখানে তোমার আর এমজি কে ক্যান্সেল করে দেয়, সেটা আমরা আগেই লিখেছি। আর এই দিক বরাবর কিন্তু আর কোনো বল নাই, একটা মাত্র বল আছে, সেটা ঘর্ষণ বল। কেন ঘর্ষণ বল? কারণ বস্তুটা যদি এইভাবে ঘুরতে থাকে তো বস্তুটা এই দিক বরাবর একটা গতি পেয়ে আস্তে 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 আগায় 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 পড়ে যাবে, অর্থাৎ গতিটা ওর এই দিক, তার মানে ওর ঘর্ষণ বল গতির বিপরীতে কাজ করে, তাহলে ঘর্ষণ বল এই দিক। আর তাহলে এই ঘর্ষণ বলটাই তোমার কিসের যোগান দিচ্ছে? আসলে কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এফ এস, অর্থাৎ ঘর্ষণ বলটাই কেন্দ্রমুখী বলের যোগান দেয়। তো এখান থেকে আমরা লিখতে পারি এফ এস হচ্ছে এম ওমেগা স্কয়ার আর, ঠিক আছে, ওমেগা স্কয়ার আর। এফ এসটাকে কি লিখতে পারি? দেখো এফ এস হচ্ছে মিউ এস ইন্টু আর, আর কত এমজি, এফ এস হচ্ছে মিউ এস ইন্টু আর, আর হচ্ছে এমজি, তো এম ওমেগা স্কয়ার আর, এটা ক্যান্সেল। তাহলে দেখো ওমেগা স্কয়ার যদি হয়, ওমেগা স্কয়ার হচ্ছে মিউ এস জি বাই আর, এটা হচ্ছে ওমেগা স্কয়ার, ঠিক আছে, মিউ এস জি বাই আর। তাহলে আশা করি তোমরা জিনিসটা বুঝেছো, ঠিক আছে, আশা করি তোমরা এই জিনিসটা বুঝেছো। তাহলে আজকে আমাদের এখানেই শেষ। আমরা কেন্দ্রমুখী বল রিলেটেড যত রকম ম্যাথ হইতে পারে বেসিক থেকে অ্যাডভান্স আমরা সব করিয়েছি, এর বাইরেও অনেক কিছু আছে, কিন্তু সেগুলো তোমাদের অ্যাডমিশনেও লাগবে না। এই কনসেপ্টগুলো দিয়ে তোমরা ম্যাথ করবা, দেখবা যে তোমাদের একদম বেসিক সব ক্লিয়ার হয়েছে। তাহলে আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লেগেছে, আর তোমাদের ক্লাসগুলো যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে। আজকে এখানেই।